কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 14। বিষয় হচ্ছে জ্যোতিষে কর্ম নির্ণয়। তো আমরা দুটি প্ল্যানেট আছে অঙ্কিত এবং একটি গোচর প্ল্যানেটও কিন্তু অঙ্কিত আছে। আমাদের নির্দিষ্ট জায়গায় কিন্তু নক করতে হবে, বিশেষ করে সবাইকে বুঝতে হবে। শুধু এই দুটি প্ল্যানেটেই যে জন্ম ছক দেখে ইনাদেরই কর্ম নির্ণয় করতে হবে, সেইটাই অ্যাকুরেট হতে হবে তা কিন্তু নয়। যে আমাদের প্রত্যেকের বুঝতে হবে। আপনাদের উপর আজকের ক্লাস ছেড়ে দেওয়া ছিল, তো আপনারা টপিকস নির্ণয় করেছেন, বেশ ভালো। কিন্তু সবাইকে বুঝিয়ে নিতে হবে যে কর্ম কিভাবে নির্ণীত হয় সেটি বুঝিয়ে নিতে হবে। মানে ইনাদের শতভাগ মিলিয়ে দেওয়া লাগবে না, তবে বিচারটা কিন্তু আমাদের শিখতে হবে এবং সেটি সঠিক রূপে শিখতে হবে। তাহলে প্রথম আমরা আসবো চার্টকে যদি নাম্বার দেই, তাহলে এটি 1 নাম্বার, এটি 2 নাম্বার, আর এটা হচ্ছে বছর। এবং ইনি মঙ্গলের দশায় জন্ম। মঙ্গলের পরবর্তী দশা হচ্ছে কি? মঙ্গলের পরবর্তী দশা হচ্ছে কি? মঙ্গলের পরে কি? মঙ্গলের রাহু স্যার। রাহু। রাহু হচ্ছে কত বছর? রাহু কত বছর? 18 বছর। হ্যাঁ, তাহলে 18 বছর যোগ করেন, তাহলে 18 দিয়ে 20 বছর 5 মাস 12 দিন। তারপরে হচ্ছে রাহুর পরে কি? স্যার বৃহস্পতি। বৃহস্পতি কত? স্যার 16 বছর। তাহলে 36 বছর 5 মাস 12 দিন। 36 বছর 5 মাস 12 দিন। তো এর ভিতরেই বয়স আছে। তাহলে এখন অন্তর্দশায় কি পড়ছে দরকার নেই, ওটা আমরা দেখে নেব যে কিভাবে দেখতে হবে, সেই অনুযায়ী বের করে নেওয়া হবে। তো আর ইনি হচ্ছে 2 নম্বর প্ল্যানেট, হচ্ছে শুক্রের দশায় জন্ম। তো আমরা একটা একটাই আসবো, তবু দশাটা একটু বের করে দিই। শুক্রের দশা 4 বছর ভোগ করেছে। তো শুক্রের পরে আসবে হচ্ছে কেতুর দশা 7 বছর। কেতু স্যার রবি আসবে স্যার, রবি। শুক্রের পরে রবি আসবে। ও স্যার। শুক্রের পরে তো রবি আসবে। হ্যাঁ, রবি 6 বছর। স্যার রবি 6 বছর মানে 10 হচ্ছে 6 7 10 বছর 0 মাস 0 দিন। রবির পরে চন্দ্র। স্যার চন্দ্র 10 বছর। 4 বছর স্যার। তেমন 10 আর 10 20 বছর 0 মাস 0 দিন। তারপর চন্দ্রের পরে মঙ্গল স্যার। মঙ্গল 7 বছর। স্যার। তাহলে 27 বছর। তারপরে তারপরে রাহু স্যার। রাহু 18 বছর। 18 বছর স্যার। হ্যাঁ 18। তার মানে হচ্ছে 8 আর 7 15 5 সাথে 1 4 45 বছর, 27 থেকে 45 পর্যন্ত। এই দেখা যাচ্ছে। স্যার ঠিক আছে স্যার। তো 1 নম্বর প্ল্যানেট আগে কর্ম নির্ণয় করতে হবে। যে কর্ম নির্ণয়ের জন্য আগে বলতে হবে যে আমরা কোন কোন দিকে দেখব, সবাইকে বুঝতে হবে। আমি কিন্তু বারবার বলেছি, কর্ম আমাদের নির্ণয় করে দিতে হবে না, কিন্তু বুঝিয়ে দিতে হবে যে কর্ম আমরা এখান থেকে কোথা থেকে নিচ্ছি, এটা বুঝিয়ে দিতে হবে। আগে একজন বলুন যে আমরা কর্ম নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন জায়গায় গুরুত্ব দেব, বলেন। কে বলবেন? স্যার লগ্ন, ষষ্ঠ, দশম। আর কিছু? স্যার নবম স্যার, নবম। লগ্ন, ষষ্ঠ, নবম, দশম। স্যার। কিশোরী মোহন বাবু, আপনি বলেন আর কোন দিকে নজর দেব? 2 10 11। দেবাশিস বাবু বলেছে যে আমরা লগ্ন দেব 1 6 9 10। আর আপনি বলেছেন কোথায়? 2 10 11। 2 10 11। আর কোনো কিছু বলবেন? কর্মের ব্যাপারে একটা সুস্পষ্ট বক্তব্য কিশোরী মোহন বাবু আপনার কাছ থেকে আশা করতেছি। কর্ম নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন কোন দিকে দেখব,
কোনো কিছু বাদ থাকে না, সেইভাবে একটা বক্তব্য দেন। স্যার আমার এই জায়গাটা উইক আছে, এই জন্য আমি এটা বললাম। এই প্ল্যানেটে নয়, সার্বিকভাবে কর্ম নির্ণয়ের জন্য আমরা কোথায় কোথায় নজর দিব সেটি আপনি বলবেন। আমরা গ্রহগত দিক দিয়ে আমরা শনি, রবি এবং বৃহস্পতিকে দেখব বিশেষভাবে, এই তিনটা জায়গা। এবং কেন দেখবো শনি, রবি আর দ্বিতীয় বৃহস্পতি ভাব, কেন দেখবো এটা একটু বলেন, কেন দেখবো? শনি হচ্ছে কর্মকারক গ্রহ, শনি কর্মকারক গ্রহ, যে কারণে আমরা শনিকে দেখব। একই সাথে সরকারি কর্ম যদি হয় সেই ক্ষেত্রে রবি থাকবে। হুম, আর কর্মকে পরিচালনা করার বিদ্যা, প্রতিভা, এটা আমরা বৃহস্পতির থেকে দেখব। আর কি দেখবো? এই তিনটা গ্রহ যদি পজিটিভ দেয় এবং তার সাথে আমরা দশাটা দেখব, হুম, যে নির্দিষ্ট সময়ে যদি গোচরে এই ওই দশায় যদি রবি, শনি এবং বৃহস্পতির দশা অন্তর্দশা চলে, তাহলে এই সময়ের ভিতরে ওই জাতকের চাকরির সম্ভাবনা থাকবে। এবং তাহলে রবি, সেই সাথে বৃহস্পতি আর আমরা চন্দ্রের দশা পড়বে না কর্মের সময়, শনি, কর্ম শনি, করবে না। রবি, বৃহস্পতি এবং শনি, হ্যাঁ, হ্যাঁ, এই তিনটা গ্রহ দশা অন্তর্দশা, তার সাথে 2, 10, 11 ভাবে তাদের দৃষ্টি, এবং 2, 10, 11 ভাবের অধিপতি এবং ওই ঘরে অবস্থানরত গ্রহদের বিচার করব। এখানে আরেকটু ক্লিয়ার করেন, যে ব্যক্তির কর্মের সময়, বিশেষ করে কর্মের সময় ধরেন 25 বছর থেকে 35, ওই সময় ধরেন হ্যাঁ। রবির দশা পড়লো না, শনির দশা পড়লো না, বৃহস্পতির দশাও পড়লো না, তাহলে কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা অন্তর্দশা, অন্তর্দশা দেখবো আচ্ছা, এবং গোচর দেখে নেব এই সময়, হুম, যে গোচরে 2, 10, 11-তে এই গ্রহগুলো আসছে কিনা বা তার দৃষ্টি দিচ্ছে কিনা। হ্যাঁ, আর কিসে নজর দেবেন? আর কোন নজর দেওয়ার দরকার আছে? স্যার শুক্রের উপরেও দরকার আছে স্যার। আমার বৃহস্পতি এটুকুই প্ল্যান দেয় বলার। আর শুক্র দেয় টাকা। বৃহস্পতি শুধু প্ল্যান দেয়, কৌশল দেয়, এইভাবে করবে, এই করবে। আর ইনকামটা দেয় শুক্র। স্যার শুক্রেরও দরকার আছে। প্রযুক্তি কৌশল তো আপনার বুধ দেবে। প্রযুক্তি কৌশল প্রযুক্তি কৌশল তো বুধ। হ্যাঁ, সুপারবাবু গঠনমূলক ভাবে একটা আলোচনা দেন, তাহলে আমরা কর্মের জন্য কি কি দেখবো? হ্যাঁ, ওই দাদার সাথে আমি শুধু যুক্ত করছি ওই শুক্রটা। বৃহস্পতি তো শুক্র টাকা পয়সা ইনকাম দেয় শুক্র, আর বৃহস্পতি দেয় কৌশল দেয়, বৃহস্পতি দেয় বুধ দেয়। দাদা কথা ঠিক আছে, বুধ দেয়, আর কিন্তু টাকা নগদ ক্যাশটা দেয় শুক্র। আচ্ছা, তাহলে আপনি শুক্র আর বুধ যুক্ত করলেন, তাই তো? হ্যাঁ স্যার। আর কোন দিকে নজর দিতে হবে, আর কিছু বলবেন এ ব্যাপারে? না স্যার, আমি আর কিছু জানি না, দাদা তো বলছে, আর ওই সাথে আমি যুক্ত করছি শুধু। সুন্দর। আর বাবু, হ্যাঁ। সুবীর বাবু, ও নেই নেই। আচ্ছা, প্রসেনজিৎ বাবু বলেন, কর্মের জন্য আমরা কোথায় কোথায় নজর দিব? ওই যে সুবীর বাবু এসে গেছে। সুবীর বাবু, একটা জাতকের প্ল্যানেট পেলে তার কর্ম কি কর্ম হবে, দূরে কর্ম করবে না কাছে কর্ম করবে না ব্যবসা করবে, কিসের ব্যবসা করবে, সেক্ষেত্রে আমরা কোন জায়গায় নজর দিব একটি প্ল্যানেটের, সবাই যাতে বোঝে, তার উপরে ব্যক্তির লগ্ন দেখবো স্যার, লগ্ন নজর দিতে হবে। দ্বিতীয় হলো ওদের কর্ম, মানে দশম ঘর, সেই সঙ্গে দশমের সপ্তম ঘর দেখতে হবে, চতুর্থ ঘর, সেই সঙ্গে একাদশ ঘরটাও দেখতে হবে, এবং রাশি থেকে দশম ঘর। হ্যাঁ, এবং রাশি থেকে দশম ঘর, চন্দ্র যেখানে বসবে সেখানে দশম ঘর এবং রবি, এবং সেই সঙ্গে আমরা ষষ্ঠ ঘরটাকেও দেখবো স্যার। এই কটা ঘরটা স্পেসিফিক স্যার দেখতে হবে, তারপরে স্যার কোনো বিচারটা করা যাবে, না হলে কিন্তু কোনো বিচারটা কোনোভাবে করা যাবে না। রাশি থেকে দশম ঘর, চন্দ্র থেকে দশম ঘর এবং রবি এবং ষষ্ঠ ঘর, সেই সঙ্গে দশম একাদশ ঘর আমি দেখতে হবে স্যার, আর তার সঙ্গে লগ্ন। আর কোন দিকে নজর দিতে হবে? এরপরে স্যার পুরো কুণ্ডলিত বিচার, কর্ম তো বিচারটা পুরো কুণ্ডলিতেই হবে,
এগুলো আমাদের স্পেসিফিক ভাবে দেখতে হবে, মানে স্পেশাল ভাবে দেখতে হবে এগুলো। তারপরে পুরো পুনরুদ্ধার ধর্মভাবে ধরনের আয় কিরকম হবে, তার লিকুইড মানি থাকবেই থাকবে না, তার ব্যাংক ব্যালেন্স হবে কি হবে না, তার তার কোন সে চাকরি করবেই করবে না, সে কি কর্ম বলতে কি সে কি একদম লেবার শ্রমজীবী হবে নাকি সে চাকরিজীবী হবে, তার শিক্ষার উপর সিদ্ধান্ত দিতে হবে আমাদের। তাহলে যে চাকরি হবে কিনা, সে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কিনা, বা বা সে হলো সে কি দিনমজুরি কাজ করবে কিনা, কর্ম তো সবই তো কর্ম। আর সরকারি চাকরি সেটাও কর্ম, একটা দিনমজুর রিক্সাওয়ালা সেটাও কর্ম। তো সেটা দেখতে গেলে আমাদেরকে শিক্ষা দেখতে হবে, শিক্ষার যোগ্যতা দেখতে হবে, প্রতিযোগিতামূলক দেখতে গেলে সেটা ষষ্ঠভাবে দেখতে হবে, কর্মসংস্থানের ভাগ্যকে সাপোর্ট করেছে সেটা নবম দেখতে হবে, সেই সঙ্গে রাশির দশম ঘর আমাদের পুরোপুরি ভাবে ফলো করতে হবে, এবং রবিটা আমাদের ফলো করতে হবে। রবিটা দেখতে হবে রবি কিভাবে কর্ম দিবে, রবি 10 পদে দিবে কিনা। কর্ম পেলেই হবে না, কর্মটাকে সে কতদূর নিয়ে যেতে পারবে, সে কর্মের মাধ্যমে সে কি 10 পদে পাবে কিনা, তার সারা জীবন কর্ম করে দেবে এক স্থানে থেকে, তার কর্ম কি এগোবে কিনা, তার কর্মে তার পরিবর্তন আসবে কিনা, সেটা দেখতে হবে স্যার। তো কর্মদিকটা স্যার বিশাল একটা বড় বিষয়, সব দিকে আমার নজর রাখতে হবে, বিশেষ করে পুরো কুণ্ডলিতে। কর্মপতি গ্রহ, শুধু ঘরটা বললাম, কর্মপতি গ্রহ দেখতে হবে, দশম ঘরে কর্মপতি গ্রহ দেখতে হবে, দশম অধিপতি কে আছে, আর চন্দ্রের দশম ঘরে অধিপতি কে আছে সেটা দেখতে হবে আমাদেরকে। তো স্যার পুরো দিকে নজর রাখতে হবে। একটা জ্যোতিষ মানে কি কর্মঘর টোটাল নজর দেওয়া হয় যে কোন ঘরটা আমাদের, কোন গ্রহটা কর্ম দিবে। এবার দেখা হয়তো লগ্ন থেকে হয়তো লগ্নে দশম ঘর কর্মঘরটা হয়তো মিলিফেক আছে, বা সেই গ্রহটা মিলিফেক আছে, সেক্ষেত্রে রাশির দশম ঘর আমাদের দেখতে হবে, দশমভাবে দেখতে হবে, সেই গ্রহটার কার্যকরী দেখতে হবে, কোনটা বলবত্তা আছে। অনেকে তো দেখা যায় যে লগ্নের সাপেক্ষে কোনো বিচারই করা যায় না, কিছুই নেই ভাগ্যে, লগ্ন সাপেক্ষে বিচার করলে ভাগ্যে কিছুই নেই, কিন্তু অথচ তার 10 তলা বিল্ডিং হয়ে বসে আছে। তখন দেখা যায় রাশি থেকে বিচার করে দেখা যায় হ্যাঁ তার ভাগ্যে রাশি থেকে আসে অনেক কিছু। তো স্যার এইগুলো বিচার রাখতে হবে স্যার, তারপরে একটা মানুষের কর্মবিচারের দিকে আসা যাবে স্যার, তাছাড়া আসা যাবে না। এবার টিটু বাবু, কর্ম নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন কোন দিকে নজর দেব, এই ব্যাপারে আপনি শিক্ষার্থীদের জন্য একটু সংক্ষিপ্ত বক্তব্য দেন। সবাইকে নমস্কার। হ্যাঁ নমস্কার। অ্যাকচুয়ালি যে কোনো বিষয় নির্ণয় করতে হলে স্যার লগ্ন থেকে দ্বাদশ ঘরের প্রতি আমরা নজর দিতে হবে। কর্ম নির্ণয় করতে হইলে আমাদের এই শরীর স্বাস্থ্যের কি প্রয়োজন নাই, মেধা শক্তির প্রয়োজন নাই, অবশ্যই আছে। কথাবার্তার প্রয়োজন নাই, অবশ্যই আছে। সাহসের প্রয়োজন নাই, অবশ্যই আছে। অংশীদারের প্রয়োজন নাই, অবশ্যই আছে। এভাবে বিনিয়োগের প্রয়োজন নাই, এইভাবে লগ্ন থেকে আমরা দ্বাদশ ঘরেরই গুরুত্ব অপরিসীম। এখন সুবীর বাবুর কথার সাথে আমিও একমত পোষণ হইলাম যে সবগুলি গ্রহ দেখতে হবে। এখন দেখা গেল যে কর্মপতি অষ্টম বেরিয়েছে এবং রাহুর দৃষ্টি, তাহলে কি তার কর্ম হবে না? নিশ্চয়ই একটা আছে, পদ্ধতি আছে। প্রথমে কর্ম নির্ণয়ের ক্ষেত্রে স্যার আমরা ফলিত জ্যোতিষের উপর ডিপেন্ড করে বলছি যে বিষয়টা, কর্ম নির্ণয়ের জাতক যখন আমাদের কাছে আসবে তখন আমরা আগে দেখব তার বয়স অনুপাতে, যদি সে তার গ্রাজুয়েটের পরে মানে কর্ম ঢুকবে এই সময় যদি সে আসে, তার বেসিক বয়সটা দেখবো। আবার যদি দেখি যে 4-5টা বিজনেস করে আসছে, 40-45 হয়ে গেছে, তখন আরেকটা বিষয় দেখতে হবে। আমি একটা করে স্যার বলছি। ধরেন স্যার একটা জাতক সদ্য সমাপ্ত, তার এডুকেশন শেষ করে আমাদের কাছে আসলো, জ্যোতিষবাবু আমার কি কর্ম হবে? তখনই স্যার আমাদের প্রথম দৃষ্টিভঙ্গি দেখতে হবে জাতক কি সরকারি চাকরি পাবে না তার ব্যবসার দিকে তার প্রতিষ্ঠা হবে। যদি সরকারি চাকরির সুযোগ থাকে এবার তখন আমরা সরকারি চাকরির দিকে পরামর্শ দেওয়ার চিন্তা ভাবনা করব, এবং সরকারি চাকরির সুযোগ যদি থাকে কোন ডিপার্টমেন্টে পেতে পারে এটাও তাকে বলে দিতে হবে যে আপনি এই ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেন, এই ডিপার্টমেন্টে আপনি পেতে পারেন। তো সরকারি চাকরির সুযোগ পেতে গেলে প্রথমেই কিন্তু আপনার আগে প্রথম নির্ণয় করি সে ব্যবসা আর কর্ম কিভাবে নির্ণয় করে।
আরে সরকারি চাকরি না বিজনেস, প্রথমে দুইটা ডিটেলস স্যার বলবো না, না বললেও চলবে। বলেন স্যার। আগে আগে মানে আগে আরো এই দুটো ক্লারিফিকেশন লাগবে যে সরকারি চাকরি না ব্যবসা, এই দুইটা কি সবাই ওয়াকেবল আছে নাকি বলতে হবে সেটা বলছি স্যার। একটু বলেন স্যার, বলেন। বলেন বলেন স্যার বলেন। আচ্ছা, দুটোই আমরা বলুন। কিভাবে দেখবো, আমরা একটা জাতকে কিভাবে পরামর্শ দেবো যে আপনার সরকারি চাকরি আছে না ব্যবসাতে যাবেন? সরকারি চাকরি দেখলে লগ্ন অনুসারে আপনি রবির অবস্থান দেখবেন এবং হাতের মধ্যে রবির অবস্থানটা দেখবেন। লগ্ন অনুসারে রবির অবস্থান, হাতের মধ্যে রবির অবস্থান। হাতের মধ্যে যদি রবির অবস্থান হৃদয় রেখা পর্যন্ত স্পর্শ করে বা একটু বাকি আছে, তারপরে এটা বলা যায়। যদি কাটাকাটি চেরাচি না থাকে, জায়গাটা যদি সুন্দর স্বচ্ছ থাকে, তখন স্পষ্ট থাকে। রবির অবস্থান দেখতে হবে প্রথম হাতের মধ্যে। আর পুষ্টির মধ্যেও দেখবেন ঠিক রবির অবস্থান হয়তো আছে দশমে, হয়তো আছে রবি ষষ্ঠে, হয়তো রবি যেই লগ্নের যেসব স্থানে ফল ভালো দেয় ওসব স্থানে বা রবি তুঙ্গ অবস্থান আছে দেখবেন। হাতের মধ্যে যেমন রবির অবস্থান, আপনার কুণ্ডলিত সেই রবির অবস্থান, তখন আমরা ধরে নিতে পারবো যে আবার আপনার সরকারি চাকরি হবে। আচ্ছা, এবার সরকারি চাকরিটা কোন দিকে হবে এটা আর একটু বলে দিতে হবে। সরকারি চাকরি হবে, কেউ আয়কর ডিপার্টমেন্টে হতে পারে, কেউ আপনার পুলিশ ডিপার্টমেন্টে হতে পারে, কেউ আপনার এই বিমান বাহিনীতে হতে পারে, কেউ নৌবাহিনীতে হতে পারে। সরকারি চাকরি তো বিভিন্ন হতে পারে, কেউ এডুকেশন হতে পারে। হ্যাঁ, বিভিন্ন দপ্তর তো সরকারি চাকরি আছে। তো এগুলি স্পেসিফিক আমাদের বলে দিতে হবে জ্যোতিষটা যে আপনি এই ডিপার্টমেন্টে ইন্টারভিউ দেন। তো এইটা কিভাবে বলতে হবে এটা একটা বিষয় আমার পরবর্তী আসেন সবাই বলবেন। তবে আমি একটু সরকারি চাকরির বিষয়টা বলে দিই। তখন দেখবেন তার প্ল্যানেটের মধ্যে কোন গ্রহটা তার সবচেয়ে বেশি সাপোর্ট করতেছে, এবং হাতের মধ্যে দেখবেন রবির সাথে তার কোন গ্রহটা সবচেয়ে বেশি ভালো, এই গ্রহটারই তার কর্মের নির্দেশ। এই যে আপনি এই ডিপার্টমেন্টে সরকারি চাকরি করেন, এই ডিপার্টমেন্টে সরকারি ইন্টারভিউ দেন, তাইলে দেখবেন মিলে যাবে। ঠিক আছে, এবার রবি, এটা তো ক্লিয়ার হলো তো সরকারি চাকরির বিষয়টা? জি স্যার। কোন গ্রহটা সবচেয়ে বেশি ভালো, রবির সাথে কোন গ্রহটা সবচেয়ে বেশি ভালো, ওই দিকে জাতককে আমরা পরামর্শ দিতে হবে এবং আমরা দিলে একটা সাকসেস পাওয়া যাবে। আচ্ছা, এটা শর্টকাটে বলে গেল, আরো ডিটেলস আছে। তারপরে তো বলবেন, তার ভিতর আমি একটা প্রশ্ন করি এখানে। আচ্ছা, কোনটা? এই জাতক হচ্ছে না এ না চন্দ্র 2 ডিগ্রি, হ্যাঁ স্যার, ওটা মানস বাবু। মানুষ হয় স্যার। আর এনার হচ্ছে চন্দ্র 24 ডিগ্রি। হ্যাঁ, চন্দ্র 24 ডিগ্রিতে ধনুতে আছে। তাহলে আমরা চন্দ্র থেকে বিচার করব, চন্দ্র ধনুতে 24 ডিগ্রি মানে মনে হয় উত্তরাষাঢ়া নক্ষত্র মনে হয় নাকি? স্যার পূর্বশারা পূর্বাষাঢ়া 24 ডিগ্রি। হ্যাঁ, 13-13-26 কেন? ও 13-13-26, হ্যাঁ 24 ডিগ্রি। ধরেন এইটা 26 ডিগ্রি 27 ডিগ্রিতে যেয়ে পড়লো চন্দ্র, তাহলে সে পূর্বাষাঢ়া বাদ দিয়ে উত্তরাষাঢ়ায় যাচ্ছে। রবির উত্তরাষাঢ়ার এক অংশ মকরে পড়েছে, এক অংশ ধনুতে পড়েছে। তখন যে আমরা চন্দ্র থেকে যে বিচার করব, এই জায়গাটা একটু ভাবতে হবে। আমরা এই কথার ভিতরে আগে না তুলি, আরো একটু বক্তব্য নিয়ে নিই। তা আমি ভেবেছিলাম যে মনে হয় উত্তরাষাঢ়া নক্ষত্রে গেছে, তাও বেজাল বাঁধাবো না এই ক্লাসে, পরে এটা পরে বলবো না, যেহেতু যায়নি এটা পরে। তো এই ব্যাপারে, এই কর্ম নির্ণয়ের ব্যাপারে এবার জয়ন্তবাবু একটু সম্যক ধারণা দেন, যে সবাই যাতে বুঝতে পারে। স্যার, প্রথমে হচ্ছে এটা উচ্চতর ডিপ্লোমা ক্লাস। উচ্চতর জ্যোতিষ ক্লাসের আগে আমরা একটা নিম্নতর জ্যোতিষ ক্লাস করে আসছি। কাজেই লগ্ন চক হাতে পাওয়ার পরেই লগ্নের বলবত্তা দেখতে হবে, এটা আমরা ডিপ্লোমা ক্লাসে শিখেছি। আর চতুর্থ ভাব পঞ্চম ভাব দেখতে হবে, ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আমি তাকে পরামর্শ দেব। কাজে এইটা আমরা ডিপ্লোমা ক্লাসে শিখে এসেছি। তো উচ্চতর ডিপ্লোমা ক্লাসের যেহেতু ক্লাস চলছে, তো এখানে আমি সর্বপ্রথম দেখতে হবে ব্যক্তির আয়ু আছে কিনা। আর এই জিনিসটা এই উচ্চতর ডিপ্লোমাতে এসে সর্বপ্রথম আমার মনে হয় এটা প্রণিধানযোগ্য যে ব্যক্তির আয়ু আছে কিনা সেটা দেখবো। আর কর্মভাব বিচারের ক্ষেত্রে
কি বলে টিটুদা এবং সুবীর মহন্তদা খুব ডিটেলস বলছে, অত্যন্ত সুন্দর বলছে তারা, আমার আর নতুন করে বলার কিছু নাই। তবে আমি যদি একটু শর্টকাট থিওরি দিই স্যার, কর্মবিচারে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব, এই তিনটা ভাব দেখবে। আর লগ্ন ভাব দেখতে হবে, চতুর্থ পঞ্চম দেখতে হবে, এটা তো আগে বলছি যে ডিপ্লোমা ক্লাসে আমরা শিখে এসেছি, কাজে এটা কমন তো আমরা দেখবোই, যেহেতু আমরা ডিপ্লোমা ক্লাস পার হয়ে এসেছি। তো হায়ার ডিপ্লোমাতে এসে আমরা যখন আমাদের কাছে ব্যক্তি জানতে চাইবে যে আমার কর্ম, বা আমি নিজের থেকে আমি কুষ্টিতে লিখে দেবো কর্ম, তখন আমি দ্বিতীয় ভাব, ষষ্ঠম ভাব আর দশম ভাব দেখবো। এইবার দ্বিতীয়, ষষ্ঠম, দশম ভাব দেখবো, দেখে সাথে আমি দেখবো শনির অবস্থান। শনির অবস্থানটা দেখবো, কারণ শনি হচ্ছে কর্মদাতা, কর্মফলদাতা। আর সেই সাথে স্যার আমি রবির অবস্থান দেখবো। রবির অবস্থানটা এই কারণে দেখবো যে কর্মটা যে আমি পাবো 2, 6, 10 এবং শনির কানেকশনে, সেই কর্মটা সরকারি কর্ম হবে নাকি বেসরকারি কর্ম হবে। যদি বেসরকারি হয় তাহলে কি দেখবো? জি স্যার। যদি বেসরকারি হয় সেক্ষেত্রে স্যার শনিকে দেখবো, সেক্ষেত্রে আমি বুধকে দেখবো, শুক্রকে দেখবো। আচ্ছা। আর সরকারি হলে স্যার রবির সাথে আমি বৃহস্পতিকে দেখবো, কারণ আর্থিক যে ব্যবস্থাপনা, শিশু বিভাগ, খাদ্য বিভাগ, এগুলো তো স্যার বৃহস্পতিকে দেখতেই হবে। তাহলে আমরা কি জানি যে 9টা গ্রহ কোন বিভাগকে দেখে? এটা কি আমরা জানি? স্যার আমরা জানি না স্যার, আমরা নতুনরা জানি না। তাহলে এবার 9টা গ্রহ কে কাকে দেখে জয়ন্তবাবু শর্টকাটে বলে দেন। স্যার এটা ডিটেলস তো আমি জানি না স্যার, যেমন শুক্র তো ফ্যাশন হাউস বা কেমিক্যালের যে জগৎ, এগুলাকে দেখে। শনি খনিজ সম্পদ, ফার্ম হাউস, কৃষিক্ষেত্র যেটা, এটাকে দেখে। তারপরে রবি তো সরকারি চাকরিকে দেখে, মানে আগে রাজাকে বুঝাতো, এখন সরকারকে বুঝায়। চন্দ্র হচ্ছে সাহিত্য কলা যেগুলো আছে সেই সম্পর্কিত যে সরকারি অধিদপ্তর আছে, বা জনসংযোগ যে বিষয় আছে, পাবলিক রিলেটেড, পাবলিক সংযোগ, ভ্রমণ যোগাযোগ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ভ্রমণ যোগাযোগ, এই সংযোগ যেটা সৃষ্টি করে এটা বোঝাচ্ছে। রাহু তো হচ্ছে মানে ইনকামের জায়গা আছে, তো রাহু হচ্ছে, আর কেতু হচ্ছে বিঘ্ন সৃষ্টিকারক। কেতু বোঝা হচ্ছে গোয়েন্দা বাহিনী আর কি, যেখানে ডিপ রিসার্চ হয়, বা সরকারি যে গোয়েন্দা বিভাগ বা সেনাবাহিনীর যে গোয়েন্দা বিভাগ সেটাকে। মঙ্গল হচ্ছে আমাদের সিমেন্টের যে ফ্যাক্টরি আছে, এগুলাকে বোঝাচ্ছে। আবার মঙ্গল হচ্ছে বাড়ি শিল্পকে বোঝাচ্ছে। মঙ্গল বাহিনীকে তো মঙ্গল বোঝাচ্ছে, এটা তার প্রধান কারণ। আর যেহেতু সে ভূমিপুত্র, সে ভূমিকে তো দেখছি, ভূমি মন্ত্রণালয়কে দেখছি স্যার, গৃহ গণপূর্ত মন্ত্রণালয় এগুলো দেখছে। হ্যাঁ স্যার। তাহলে একটা সাধারণ ধারণা পেলাম, এর সঙ্গে আরো ধারণা দিয়ে দেওয়া যাবে। যেমন আবার একটা হচ্ছে স্যার, গ্রহের যে আমরা সংক্ষিপ্ত কারকতা বলি স্যার, কারকতার সাথে যদি আমরা মিলাই দেখি স্যার, যেমন রবি হচ্ছে আত্মা পিতা রক্তবর্ণ কটু জালরস পিতদত্ত স্বভাব মানজস খ্যাতি প্রতিষ্ঠা, মানে যে সমস্ত জায়গা থেকে এগুলা লাভ হয়, তো এখানে কিন্তু রবি কানেক্টেড হবে। যেমন চন্দ্র মন মাতা জল শুভ্রবর্ণ লবণ রস সাধু চঞ্চলতা চিন্তা শক্তি সাহিত্য, এই যে রিলেটেড সরকারি জব আছে, এখানে কিন্তু চন্দ্র এটা দিবে। ষষ্ঠে এবং দশমে যদি চন্দ্র থাকে, রবির উপস্থিতি না থাকলে এগুলা মানে এই রিলেটেড জায়গায় কিন্তু সে পেয়ে যায়। মঙ্গল শক্তি, বাচ্চা সাহস, ভূসম্পত্তি, তারপরে মানে তার পরাক্রম, এই যে জায়গাগুলো আছে স্যার, এই জায়গাগুলোতে তিক্তরস, মানে এই জায়গাগুলোতে তো মঙ্গলের ইয়ে পাবে। তারপরে হচ্ছে বুধ হচ্ছে আপনার মিশ্র রস সমাদত্ত, আয়ুষ শিল্প সাহিত্য, এই যে রিলেটেড যা আছে, বুধের দ্বারাও কিন্তু সরকারি চাকরি তার হতে পারে। তো এখানে হচ্ছে এই বিষয়গুলোকে দেখতে হবে স্যার। আবার হচ্ছে রাহু যখন যুক্ত হবে, রাহু আমরা জানি হচ্ছে তার দেহের একটা অংশের সাথে সমসপ্তমে 180 ডিগ্রি কোণে থেকে মানে কানেক্টেড থাকে তার লেজের সাথে। তো এটা হচ্ছে যদি ইতার ধরি, তাহলে আমাদের যে এখন মানে আইসিটি মন্ত্রণালয়, তো ব্যক্তির যদি ষষ্ঠে এবং দশমে রাহু থাকে, তাহলে আইসিটি মন্ত্রণালয়ে তার ভালো জব হতে পারে স্যার। বা অনলাইন অ্যাক্টিভিটিস যেটা স্যার, এটা হতে পারে। একাদশে যদি শুক্র থাকে, ষষ্ঠে শুক্র থাকে, দশমে শুক্র থাকে, তাইলে ফ্রিল্যান্সিং এ সে খুব ভালো করতে পারে স্যার। দেখেন, দুনিয়ার মানে কর্ম নির্ণয়ের যত রকম পরামর্শ রয়েছে, মানে প্ল্যানেটে যা কিছু আছে বা জ্যোতিষ জগতে যা কিছু আছে সবই লাগবে, এক কথায় যদি বলা হয়। এইবার ধরেন কিশোরী মোহন বাবু বলছেন যে রবি বৃহস্পতি শনি এই তিনটি গ্রহকে দেখবো, এমনকি এই তিনটির দশান্তর দশা দেখবো। আমি বলবো হবে না,
এইবার যদি বলেন যে শুক্র বুধ দেখবো, তাহলেও আমি বলবো হবে না। যদি বলেন যে এই 1, 6, 9, 10 দেখবো, তো সাধারণভাবে আমরা এগুলো ওই জয়ন্তবাবু যে কথা বলে আসছেন ডিপ্লোমাতে আমরা শিখে আসছি, ওই অনুযায়ী হবে। যেমন ধরেন জেকে দেববাবু যেমন বললেন গোয়েন্দা বিভাগ, গোয়েন্দা বিভাগের কর্মটি হবে কিনা খুব একটা টাফ বিষয়। গোয়েন্দা বিভাগ সরকারি হতে পারে, আরে ঘরের গোয়েন্দাও তো হতে পারে। সরকারি গোয়েন্দা না হয়ে ঘরের গোয়েন্দা হতে পারে না? গৃহকর্মীরা গোয়েন্দা হতে পারে না, তাহলে ঘরের কর্মী না? আবার আপনার ঘরের স্ত্রী বা আপনি গোয়েন্দা হতে পারেন না? ওই যে সতীর প্রতি দেহে গমন, সতীর প্রতি গৃহে গমন, তো তখন ঘরের আগুন বাইরে নেবে না, বাইরের আগুন ঘরে নেবে না, মানে কি? ওইটাই কিন্তু গোয়েন্দা। মানে সতীকে তার বাবা বলছে যে তুমি গোয়েন্দাগিরি করো না, ঘরের কথা যেন বাইরে বলো না। যে ব্যক্তি ঘরের কথা বাইরে বলবে সেই ব্যক্তিই তো গোয়েন্দা। বা অপরের তথ্য নিয়ে এসে ঘরে বলবে, বাইরের কথা এনে ঘরে বলবে, সেই গোয়েন্দা। এইবার অফিস আদালতে আমরা সহকর্মী আছি, আমাদের ভিতরে কেউ ধরেন যে কথাবার্তা বলবো সেও কিন্তু গোয়েন্দা। তাহলে কেতুর প্রভাব সেখানে রয়েছে, কিন্তু কোন গোয়েন্দা বিভাগ কাকে নির্দেশ করবে, কোন দিকের সে গোয়েন্দাগিরি করবে, এমনকি এর ডাইনে করবে না বামে করবে, মানে আমার ডাইনের থেকে যেটা আসবে পজিটিভ গোয়েন্দাগিরি আসবে, যে হ্যাঁ আমাকে হত্যা করতে আসছে, সেটি আমি আগে টের পেয়েছি, আমি আগে সরে গেলাম। প্রাকৃতিক দুর্যোগ আমাকে আগে গোয়েন্দাগিরি করে আমাকে সংবাদটা জানিয়ে দিয়েছে, আমি সরে যেতে পারলাম। বা বাঘ আসছে বনের থেকে, আগে সে দেখতে পেয়েছে, সে আগে সংবাদ দিল, আমি সরে যেতে পারলাম। বাম দিক থেকে অ্যাটাক করেছে, সেটি কিন্তু আমি জানতেই পারিনি, অমনি ফুড়ে দিয়েছে, সেটি কিন্তু আর জানতে পারিনি। তো এই বামাবর্ত আর দক্ষিণাবর্ত আমরা একটি ক্লাস কিন্তু নিয়েছিলাম, সেটিও কিন্তু লাগবে। কর্মজীবনে জ্যোতিষ, নাম শোনা যায় যে কর্মজীবনে জ্যোতিষ নির্ণয় করব, এটি সোজা সাপটা একটি ধাপ নয়। যার জন্য স্টার্টিং এ আমি বলেছি যে কর্ম নির্দিষ্ট নির্ণয় করতে হবে না, আগে আমরা যেন অনুধাবন করি। তো অনুধাবন যদি আমরা করি, তাহলে একটু অনুধাবন করি, তার কথার ভিতরে ভিতরে আমরা কর্ম নির্ণয় করে ফেলি, সেটা মনে হয় ভালো হবে, তাহলে আমরা শিখতে পারবো। যেমন যদি বলা হয়, ওই যে টিটুবাবু যে কথা বললেন, যে ধরেন কেউ আকাশে কাজ করবে, এমনকি আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে চাঁদে গমন না মঙ্গল গ্রহে গমন করতে গিয়ে আটকে আছে, এই বিমান নিয়ে যে উদ্ধার করেছে ভারতীয়, কাকে যেন ইলন মাস্কের বিমান নিয়ে মাঝে যে দেখা গেল। তো উনি মহাশূন্যে রয়েছেন বিগত 9 মাস আটকে রয়েছেন। তাহলে কিভাবে আটকে দিল? যেদিনে উদ্ধার হলো সেদিনের প্ল্যানেটটা আমরা একটু দেখেছি। এই যে সুবীর মহন্ত বাবু বললেন যে আমাদের 26,000 কর্মী বা শিক্ষক একযোগে চাকরি চলে গেল, এটি হচ্ছে রাষ্ট্রীয় বিড়ম্বনা বা রাষ্ট্রের কোনো বিপর্যয়ের কারণে এই 26,000 কর্মীর একসঙ্গে কর্ম চলে গেছে। যেমন আমাদের দেশে একটা বৃহৎ ওষুধ কোম্পানি, সেখানে তো কর্ম হারিয়েছে প্রায় লাখ মানুষ, কর্ম হারিয়েছে বিভিন্নভাবে। তো সেই ফ্যাক্টরিটি বন্ধ হয়ে গেছে, তার জন্য কর্ম হারিয়েছে। তো এই যে কর্ম হারাচ্ছে আবার কর্ম পাচ্ছে, তাহলে কর্ম পেয়ে কতদিন স্টে করবে? যেমন টিটুবাবু এটা বলে গেছেন যে কর্মটা কতদিন থাকবে, কর্ম তো তার জীবনে মৃত্যু পর্যন্ত করবে। যেমন ওই যে গ্রামের ভাষায় বলতো যে যারা গান গায় তারা যদি বৃদ্ধ হয় তাহলে হেসলা ঘাড়ে করে নিয়ে বেড়াতে হয়, মানে থলি ঘাড়ে করে নিয়ে বেড়াতে হয়, অর্থাৎ ভিক্ষার থলি। আর ডাক্তার যদি বৃদ্ধ হয় তাহলে পালকিতে চড়ে নিয়ে যায়, যে উনি অভিজ্ঞ ডাক্তার, ওনাকে পালকিতে তুলে নাও, তবু নাও, ওনাকে দেখালে হয়তো রোগটা ভালো হবে। আর দর্জি যদি কখনো বৃদ্ধ হয়, দর্জিটাও কিন্তু কর্ম, দেখবেন তার কপালে শকুন পড়ে, মানে বুড়ো দর্জি কোন জায়গা থেকে কি কেটে ফেলবে, আমার দামি কাপড়টা কেটে নষ্ট করবে, ওর কাছে যাওয়ার দরকার নেই। বা বুতাম সেলাই করবে, বুতাম 2 দিন পরে ছিঁড়ে যাবে। এ ধরনের প্রবাদ বাক্য এক এক এলাকায় এক এক ধরনের ভাবে বলে থাকে। তো এখানে আয়ু নির্ণয়ের একটি কথা আমাদের জেকে দেববাবু বলেছেন, সেটিও কিন্তু যে কর্ম করতে করতে কর্মস্থানে বা কর্মস্থলে তার জীবন সমাপ্ত হবে কিনা।
আবার সমাপ্ত হলে অনেক সময় দেখা যাচ্ছে কর্ম করতে করতে একটি লোকের কর্ম চলে গেছে, সেই কর্ম তারই বংশধর, তার সন্তান, তার স্ত্রী এমনও পাচ্ছে, এমনও কিন্তু দেখা যায়। সেটা হচ্ছে মানবিক দৃষ্টি, অর্থাৎ যে প্রতিষ্ঠানে করতো সেই প্রতিষ্ঠানের সেন দৃষ্টি তার উপরে ছিল, তবেই না তাকে দিয়েছে। আবার দেখা যাচ্ছে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বা কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি ইন্তেকাল করেছেন, অর্থাৎ উনিও কিন্তু কর্ম করতেন, তো করার পরে উনি উত্তরাধিকার একজনকে নিয়োগ করে দিলেন বা বেঁচে থাকতে লিখে দিয়ে গেলেন। এটাও কিন্তু তাকে কর্ম ডেকে এনে দিচ্ছে। অর্থাৎ কোন কর্ম ডেকে এনে দেবে, কোন কর্মের জন্য লড়াই করতে হবে, কোন কর্মে অর্থ বিনিয়োগ করে কর্ম পেতে হবে, কোন কর্মে ব্যবসা করতে গিয়ে সেই ব্যবসায় বিনিয়োগ হাসলে পড়তে হবে, সেটি স্পেসিফিক একেবারে সঠিক জায়গায় নকটা করতে হবে। তখন না আমরা আসবো যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের এই যে দীর্ঘক্ষণ ধরে ধরে আমরা ক্লাস করি, এত দীর্ঘক্ষণ ধরে কোনো দুনিয়ায় মানে কোথাও জ্যোতিষশাস্ত্র শিক্ষা এত সময় ধরে হয় না। তো সেই সময়ের মূল্য পেতে আমাদের গভীরভাবে আগ্রহ করতে করতে বা ধৈর্য ধারণ করতে করতে আমরা ৭৪ নাম্বার ক্লাসে এসে পদার্পণ করেছি, বা ৭৫ নাম্বার ক্লাসে। তো ধৈর্য আমাদের ছিল, আজকে কিন্তু আমাদের পেতে হবে। তো পেতে গেলে এইবার আমরা কথার ভিতরে যাই যে কর্ম নির্ণয়ে আমরা এক বাক্যে হচ্ছে প্ল্যানেটটির ওই কোথায় দেখবো ২, ৬, ৮ দেখবো, রবি দেখবো, চন্দ্র দেখবো, মঙ্গল দেখবো, নো, এটা দরকার নেই। প্রত্যেকের সাথে ৯টি গ্রহের সঙ্গে প্রত্যেকের কিন্তু কানেকশন রয়েছে। সেই কানেকশনের ভিতর দিয়ে বের করা আমরা শিখি, শিখতে শিখতে তারপরে ভাবকে কখন কাকে বেশি গুরুত্ব দেব, কাকে কম দেব, ওখান থেকে কিন্তু বের হয়ে আসবে। একটি প্ল্যানেটে এমন হতে পারে যে ষষ্ঠ ভাব কর্ম দেয়নি, জন্মদাতা জন্ম দিল না, জন্ম দিল পরে, যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে। তাহলে সন্তানকে জন্ম দিয়েছে, মাই ঘরে ছিল না, জন্মদাতাও জন্ম দেয়নি, কিন্তু সন্তান আসছে, সেটি তো আসছে। তা কর্মদাতা কর্ম নাও দিতে পারে, কর্মপতি গ্রহ বা কর্মভাব সে কর্ম নাও দিতে পারে, ষষ্ঠ ভাব কর্ম দেবে নাও দিতে পারে, লগ্ন ভাব নাও দিতে পারে। তাই বলে সে কি কোনো কিছু করে খাবে না, উদম হয়ে ঘুরে বেড়াবে? যদি সে বাড়ি বসে বাবা মায়ের সহযোগিতাও করে, ভাই বোনের সহযোগিতাও করে, সেটিও তার কর্ম লিখিত রয়েছে। সে যদি একটু বাজার করেও একদিন এনে দেয়, ওটিও তার কর্ম, অর্থাৎ সেটি ক্ষণস্থায়ী কর্ম, দীর্ঘস্থায়ী নয়, বা মূল্যহীন কর্ম। আপনার সঙ্গে সঙ্গে আপনার অনুগত একেবারে ভক্ত মানুষ, সে একটু জ্যোতিষ অনুসারী ধরে নেন, তো হ্যাঁ ঠিক আছে, কিশোরী মোহন বাবুর সাথে থাকলে আমি হয়তো আস্তে আস্তে জ্যোতিষ শিখে ফেলবো। এই যে শিখে ফেলবো মানে চলতে ফিরতে কথাবার্তা বলতে বলতে আমি এক সময় শিখে ফেলবো, এটাও কিন্তু উনি কর্মের আশায় আপনার কাছে আসছে। উনার কর্মপতি সহযোগিতা করেনি, ওনার ষষ্ঠপতি সহযোগিতা করেনি, ইভেন কি লগ্নপতিও করেনি, তারপরেও উনি আশায় বুক বেঁধেছে। এই আশাটা কে দেয়, এর পার্ট পার্ট করে কিন্তু জানতে হবে যে আগে তো তার ইচ্ছা, কর্ম করব কি করব না, তারপরে তার যোগ্যতা, আসলে সে কোন কাজ করার যোগ্য, সেটি কিন্তু নির্ণয় করতে হবে। সব থেকে বড় জিনিসটা যেটা জয়ন্তবাবু তুলে এনেছেন, যে গোয়েন্দা ডিপার্টমেন্ট। হ্যাঁ, গোয়েন্দা তো কত রকমের গোয়েন্দা রয়েছে। সেই গোয়েন্দা যদি এত প্রকার বিভেদ থেকে থাকে, তো কোন গ্রহ কাকে সহযোগিতা করে, কোন দিকের গোয়েন্দাগিরি সে করবে, এটি যদি না হয় তাহলে কিন্তু আমরা সরাসরি গোয়েন্দাকেই বলবো। কিন্তু গোয়েন্দা আমি যেগুলো বললাম যে এত দিকের গোয়েন্দাগিরি হবে, সেই গোয়েন্দাগিরির দিকগুলো কিন্তু ওই ভাবপতি গ্রহ, ভাবস্থ গ্রহ বা গ্রহের বলবত্তা বা গ্রহের গুণের উপর নির্ভর করবে, এটা কিন্তু দেখতে হবে। তো আমরা আলোচনায় আসব, দেখি ১ নম্বর প্ল্যানেটে আমরা একটু কর্ম নির্ণয় করি আগে একটু সহজভাবে। আপনারা সহজভাবে চাপ নেবেন না, বেশি কর্ম নির্ণয়ের ক্ষেত্রে চাপ নিলে কিন্তু কর্ম নির্ণয় শেখা যাবে না, এটা প্রথম কথা।
চাপ নিয়ে আপনাকে যদি এখন বলতেই হয় যে আমি নির্দিষ্ট জায়গায় বলবো, তাহলে আপনারা বলা শিখবেন, কিন্তু কর্ম নির্ণয় শিখবেন না। তো আমি বলবো, আপনাদের কাছ থেকে শোনার পরে আমি একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে কর্ম নির্ণয় যদি আপনাদের প্রকৃত মনোভাব থাকে, তাহলে এটি আলোচনার মাধ্যমে শিখতে হবে, নচেত কিন্তু কর্ম নির্ণয় শেখা যাবে না। তো বলেন, এখানে কি কর্ম হবে? দশমপতি কিন্তু শুক্রাচার্য স্বয়ং লগ্ন ভাবে বসে গেছে স্যার, লগ্নের উপরে বসে আছে স্যার। দশমপতি এবং লগ্নে বসে আছে, এবং মকর লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু শুভকারক গ্রহ। তাহলে কি কর্ম তাহলে কি স্যার আমরা বলতে পারবো যে স্যার শুক্র যে কর্মগুলোকে নির্দেশ করে স্যার, সেই কর্মগুলো পেতে পারে স্যার? আপনারা আগে একটু বলেন, তারপরে না আমি বলে দেব। আপনি যখন বলতেছেন তখনই বলবো যে আর কোন কোন দিকে নজর দিতে হবে। আপনার এইবার বলতে হবে আপনি লগ্ন আর দশমকে দেখছেন, যখন দশমকে দেখছেন তখন পঞ্চম আসছে, লগ্নকে যখন দেখছেন তখন ধনবাবু আসছে, এর সাথে আপনার যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই 4টি গৃহ যখন দশমপতিকে লগ্নে যখন আনছেন, তখনই কিন্তু 4টি ঘর চলে আসছে। তো 4টি ঘরের মাঝখান থেকে আপনি লগ্নকে নিয়ে, মানে কর্মকে নিয়ে নেন। শুক্র তো পঞ্চম ঘরেরও মালিক স্যার, আর লগ্ন এবং ধনভাবেরও মালিক হচ্ছে শনি। এইবার যদি বলেন যে দশমপতি লগ্নে আছে, তাহলে লগ্নপতি তো এই যে তৃতীয় আছে, তাহলে তখন লগ্নপতি ধনপতি যে তৃতীয় আছে তাকে নিতে হচ্ছে। আবার যখন তৃতীয় মঙ্গল যুক্ত হয়ে বসে আছে, মঙ্গল কিন্তু চতুর্থ এবং আয়পতি, তাকেও কিন্তু জড়াতে হচ্ছে। তো জড়িয়ে একটু বলেন। স্যার লগ্নপতি এখানে একটু ইয়ে হয়ে গেছে স্যার, লগ্নপতি মঙ্গল যুক্ত হয়ে গেছে স্যার, একবারে শনি মঙ্গল, তো এটা একবারে একটু নেগেটিভ বোঝায় স্যার। এখানে লগ্ন ভাবপতির একটু দুর্বলতা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, সময় নষ্ট করা যাবে না। দেবাশিস বাবু আপনি থেমে যান। সুবীর বাবু আপনি বলেন। ঠিকই তো বলছিল দাদা, বলতে দেন না, ঠিকই তো বলতেছিল। না আপনি বলে দেন আগে, সময় নষ্ট করা যাবে না। মৌচাকে হাত দেওয়া হয়েছে আজকে, বোঝেন এইবার মাথায় যাওয়া যাবে না মনে হচ্ছে। নেন, দশমপতি শুক্র সঙ্গে মঙ্গলের দৃষ্টি রয়েছে দশমে, শনির সঙ্গে মঙ্গল যুক্ত তৃতীয়। ষষ্ঠপতি, পঞ্চমপতি এবং দশমপতি শুক্র লগ্ন আছে স্যার। ইনা বিশেষ করে সাহিত্যিক, গান বাজনা, আঁকা লেখা, পঞ্চম ভাব থেকে পঞ্চমের শুক্র, দশমপতি শুক্র, ইনা স্যার যা দেখা যায় এখানে, এই লগ্নে শুক্র বসে আছে, ইনাকে বিশেষ করে প্রেমিক এবং দার্শনিক এবং আঁকা লেখা, গান বাজনা এসবের দিকে বেশি আকৃষ্ট করবে স্যার। এবং সেগুলোই স্যার এগুলো কর্মের মধ্যে নেওয়া যাবে, বা সেগুলোর দিকে কর্মদার বিশেষ করে ভালো ফল দেবে। এই সঙ্গে শনি যুক্ত মঙ্গল তৃতীয় আছে, এবং মঙ্গল কর্মে দৃষ্টি দিয়েছে, মঙ্গল পাপ গ্রহ, ডিস্টার্ব তো মঙ্গলও ডিস্টার্ব করবে। সেই সঙ্গে রাহু দৃষ্টি নাই, রাহু ধনাভাবে দৃষ্টি দিয়েছে, মঙ্গল তৃতীয় মিনে মঙ্গল। বৃহস্পতিও ধন হবে নাকি? বৃহস্পতি ধন হবে। ইনি কি আদৌ শিক্ষক হতে পারে? আচ্ছা, শিক্ষক হতে পারে? শিক্ষক না তো, শিক্ষক তো বৃহস্পতি তো দ্বিতীয় বসা আছে, বৃহস্পতি পাপ, তৃতীয় পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি, শিক্ষক কি করে হবে স্যার? এবং রাহু যুক্ত রবি, বুধ, চন্দ্র, কেতু সব এক জায়গায় বসে হয়েছে, তা শিক্ষক হতে পারবে না স্যার? পারবে না। না,
আচ্ছা, তাহলে কি কর্ম হবে? লেখক হবে, আর হচ্ছে কবি সাহিত্যিক হবে, গান গান বাজনা বাজনা শিল্পী মানে ওই গান বাজনা শিখাবে, আর কি হবে? হ্যাঁ স্যার। না গান বাজনা এগুলো শিখবে না করবে? উনি গান করবে নাকি গান শিখাবে? গান বাজনা তার করবে এবং সে শিখাবেও, গান বাজনা তার ইসে করবে তাহলে কি স্যার। সঙ্গীত শিক্ষক হয়ে যাবে না সে? হ্যাঁ, সঙ্গীত শিক্ষক শুক্র করাতে পারে, শুক্র করাতে পারে স্যার, একমাত্র সঙ্গীত শিক্ষক করতে পারে স্যার। তাহলে এবার একটু দেখেন তো যে শিক্ষক হওয়ার কোনো যোগ আছে কিনা এখানে। তার প্রথমে তো দেখতে হবে মানে তার কর্ম করার ইচ্ছা আছে কিনা। তো তাহলে লগ্নপতি ইচ্ছা আছে তৃতীয়, কিনা এবার জয়ন্তবাবু সহজ করে দেন, সবাই বুঝে ফেলুক আগে। লগ্নপতি তৃতীয় আছে মানে তার কর্ম করার ইচ্ছা আছে। দ্বিতীয়ত হইছে কর্ম করার তো ইচ্ছা আছে, মানে ইচ্ছা তো মানুষের সবসময় বড়ই থাকে, ছোট তো আর থাকে না কারো। তো বড় ইচ্ছা হলে প্রথমে তো শিক্ষিত ব্যক্তিরা আসলে বড় কর্ম করে। তো চতুর্থপতি তৃতীয় গেছে, তো এটাও বোঝাচ্ছে যে তার প্রাথমিক শিক্ষাটা হবে, যদিও শনিযুক্ত কিন্তু প্রাথমিক শিক্ষা হবে। আর পঞ্চমপতি দশমপতি শুক্র লগ্নে গেছে, এটা খুব ভালো জায়গায় পেয়েছে, তার উচ্চ শিক্ষাটা খুব সুন্দরভাবে হবে স্যার। আর নবমপতি দ্বিতীয় গেছে, পোস্ট গ্রাজুয়েটে কিছুটা বাধা আসবে, কিন্তু তার অনার্স লেভেলটা গ্রাজুয়েশন লেভেলটা ভালো হবে স্যার। তো এই যে গ্রাজুয়েশন লেভেলটা ভালো হবে, এই ভালো হওয়ার কারণে তার কর্মটা একেবারে খারাপ হবে না এবং মানসম্মত কর্মই পাবে স্যার। এখন প্রশ্ন হচ্ছে তাকে কর্ম কে দিবে? কর্মের কারগ্রহ আপনার হচ্ছে শনি। তো শনি হচ্ছে কর্মের কারগ্রহ, সে তৃতীয় বসে আছে, যেহেতু সে মানে লগ্নপতি এবং কর্মের কারগ্রহ তৃতীয় হচ্ছে ইচ্ছা শক্তির জায়গা, তো কর্ম করার ইচ্ছা তো তার আছে। আর এবার হচ্ছে সে সরকারি পাবে না বেসরকারি পাবে। তো শনি কর্ম দিচ্ছে এটা নিশ্চিত হলাম, সরকারি না বেসরকারি। রবি দ্বিতীয় আছে, দ্বিতীয় ভাবটা একদম ভার হয়ে গেছে, চন্দ্র বৃহস্পতি পঞ্চগ্রহের যুগ, তো সরকারি চাকরি সে পাবে না এটা বলা যাচ্ছে, কারণ রবির কানেকশন হচ্ছে না, রবি এমনিতে অষ্টপতি, আর রবি হচ্ছে এই লগ্নের হচ্ছে পাপগ্রহ। তো সরকারি চাকরি সে পাচ্ছে না, কিন্তু পাচ্ছে সে বেসরকারি চাকরি। বেসরকারি চাকরি এটা কি মানে হবে, যেহেতু পঞ্চমপতি এবং দশমপতি লগ্নের রাজযোগকারক গ্রহ শুক্র লগ্নে বসে আছে, তাই বেসরকারি চাকরি পেলে সে অত্যন্ত হায়ার লেভেলের চাকরি পাবে স্যার। হ্যাঁ, তাহলে সেই হায়ার লেভেলের চাকরিটা কিসের চাকরি পাবে, কোন ডিপার্টমেন্টে পাবে? স্যার এটা একটু আপনি রিকগনাইজ করে দেন স্যার, তাহলে আমারও সুবিধা হবে। দেখেন টিটু বাবু, এবার একটু বলে দেন, আপনার অপেক্ষায় রয়েছে সবাই। আপনি শুক্রের যে বিজনেস লাভবান বেশি হবেন। প্রথমে এক কথা বলে দিব, বেশি বলতে হবে না, চাকরি টাকরি আপনি এত বলতে হবে না, আপনি শুক্রের বিজনেস করেন, আপনি ডাবল পেয়ে দেবেন। শুক্রের যে কোনো একটা বিজনেস বলে দিব তার শিক্ষাগত যোগ্যতা অনুসারে। সে আবার যদি সে শিক্ষাগত যোগ্যতা অনুসারে শুধু যে শুক্র নিয়ে যদি ডিজাইন বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সে যদি আমি বলে দেব মানে এখানে কর্ম হবে শুক্রের কর্মই। হ্যাঁ, সরকারি চাকরি হবে না। যদি পড়াশোনা করে তাহলে বলবো আপনি এই প্রোডাক্টগুলিতে আপনার চেষ্টা করেন, আর যদি পড়াশোনা না করে আমি ডাইরেক্ট বলে দেবো আপনার শুক্রের যে কোনো বিজনেস করেন শেষ। হ্যাঁ, তাহলে উনি পড়াশোনা যদি তার পঞ্চম বিদ্যাভাবের যদি শুক্র রিলেটেড পড়াশোনা হয়ে থাকে তাহলে শুক্রের কর্ম হবে। হ্যাঁ হ্যাঁ, শুক্রের কর্ম হবে। আর হচ্ছে যদি ওই এই ক্ষেত্রে যেহেতু লগ্নপতি যে তৃতীয় বসে আছে বা রাশির ধনভাবে বসে আছে বা রাশির তৃতীয় প্রতি মঙ্গল এবং কর্মপতি মঙ্গল, মঙ্গলের কি একটা ভূমিকা, কোন রকম কোন ভূমিকা আছে কিনা? এটা তো স্যার আলাদা বিষয়। এটা কর্মের তার চেষ্টা কতটুকু থাকবে, কর্মের বাধা কোন দিক থেকে আসবে, ওইগুলি আলাদা বিষয়। আমরা এখানে বলছি স্যার কর্ম নির্ণয় করুন কিভাবে। তো সহজ পদ্ধতি, এখানে সরকারি চাকরি হচ্ছে না, বুধ সহযোগিতা করছে ভাগ্যবতী, আর শুক্র কর্মবতী লগ্নে বসে আছে, তা আপনার শুক্র কর্ম বলে দিলি তো শর্টকাট হয়ে গেল। তার কর্মের কোন দিকে বাধা আসবে এটি হচ্ছে পরের বিষয়। স্যার এখানে পঞ্চম মানে যেই বিষয়ে পড়াশোনা সেই বিষয়ে তো চাকরি হওয়ার একটা চান্স আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সরাসরি যোগ যেহেতু শুক্রে, পঞ্চম দশমপতি যেহেতু লগ্নে বসে স্যার, আছে। এখানে হায়ার চাকরি না হলেও স্যার ওই মানে প্রাইমারি ব্যাপারটা আর কি স্যার একটু এখানে ইসে হচ্ছে স্যার। হ্যাঁ, এখানে স্যার হায়ার চাকরি হবে।
এখানে কম কম পক্ষে চাকরি হবে না। যে বিদ্যাপতি লগ্নে বসে আছে, বিদ্যাপতি কর্মবতী লগ্নে বসে আছে, তার বিদ্যাগত যেই সাবজেক্টে পড়াশোনা করবে এই সাবজেক্টই তার কর্ম হবে, এটা নিশ্চিত, এটা কোনো দ্বিমত নেই তার। এবং হায়ার লেভেলই চাকরি হবে, তবে সরকারি চাকরি হবে না। ওই এটা শিউ হায়ার লেভেল চাকরি তো, সরকারি চাকরি তো প্রাইভেট চাকরি আরো বেশি আনলিমিটেড টাকা রুজি করা যায়, সে আনলিমিটেড টাকা রুজি করতে পারে। হ্যাঁ, তাহলে শুক্রের যে পেশাগুলো সেই পেশার মধ্যে গেল। তা শুক্রের পেশার মধ্যে ইনার কি শিক্ষকতার কোনো সুযোগ আছে? আর শিক্ষকতার সুযোগ স্যার, শিক্ষকতা করতে গেলে তো গুরুর বৃহস্পতি সাপোর্ট অবশ্যই প্রয়োজন। শিক্ষকতার স্যার সুযোগ নেই, আমার মতে শিক্ষকতার সুযোগ নেই। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? শিক্ষকতা করতে পারে স্যার, শুক্র এবং বৃহস্পতি দুজনেই শিক্ষকতাকে নির্দেশ করেছেন। শুক্র এখানে যেহেতু ভূমিকা আছে তার, তাহলে স্যার তিনি শিক্ষকতা করতে পেরেছেন। স্কুল কলেজ এই লেভেলে, বেসরকারি লেভেলে শিক্ষকতা করতে। শুক্র বৃহস্পতি মানে আপনি আপনার এলাকার বুঝতেছেন এই জন্য নাকি? না স্যার, এখানে বৃহস্পতির কি হয়েছে বলেন? বৃহস্পতি তো কি হয়েছে? বৃহস্পতি পাপ হয়ে গেছে। সে তো পাপ গ্রহ, সে তো দশম ভাবে তার পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি দিয়েছে না। হ্যাঁ, চন্দ্রের সাথে যুক্ত হয়ে স্যার গজব যুগ সৃষ্টি করতে বৃহস্পতি একটা যুগ দেখি স্যার। আবার মানে বৃহস্পতির যুগ আছে, যুগ আছে স্যার। দ্বিতীয় ভাবে তো স্যার প্রবল পজিটিভ নেগেটিভ সবই আছে। হ্যাঁ, তাহলে বৃহস্পতি যে ষষ্ঠ ভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে, পাপ গ্রহ, তাহলে ষষ্ঠ ভাবকে সে আরো দুর্বল করেছে, আর ষষ্ঠপতিকে নিয়ে বসে আছে। ষষ্ঠপতিকে সঙ্গে নিয়ে সে কোলের ভিতর নিয়ে বসে আছে, ষষ্ঠ ভাবে সে দৃষ্টি দিয়েছে। আর হচ্ছে অষ্টমে দৃষ্টি দিয়েছে, অষ্টম পতিকেও সে সঙ্গে নিয়ে বসে আছে। এইবার যদি বলি দশম ভাবে ওনার দৃষ্টি দিয়েছে, দশমে দৃষ্টি দিয়েছে, রাশির দ্বাদশে ফেলে দিয়েছে। তাহলে রাশিতে যে বৃহস্পতি সহ 5টা গ্রহ আছে, সে কি কোনো সাপোর্ট দিচ্ছে কিনা? আমরা তো বলেছি রাশির দিকেও একটু নজর দেবে, লগ্নের দিকেও নজর দেবে। এখানে কি নজর দেওয়ার প্রয়োজন আছে কিনা? রাশি যখন দেখবো স্যার, তখন তো স্যার ওই বৃহস্পতি ষষ্ঠ ভাবকে শান্ত করে দিল, অষ্টম ভাবকে শান্ত করে দিল, যে দুইটা নেগেটিভ ভাবকে শান্ত করে দিল। অষ্টমপতি এবং কি বলে ষষ্ঠপতি, এই দুইটা গ্রহকে শান্ত করে দিল। আর এখানে রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী যুগ সৃষ্টি করছে। কিন্তু মানে এখানে কেতু সহ যে 5টা গ্রহ বসে আছে স্যার, সেক্ষেত্রে রাশির অবস্থানটা কি দুর্বল হয়ে গেছে? তাহলে রাশির কোনো ভূমিকা কি এখানে আছে? স্যার আমার মনে হয় এখানে এই বৃহস্পতি কিন্তু স্যার রাশির দ্বিতীয়পতি এবং একাদশপতি স্যার, রাশির দ্বিতীয় এবং একাদশপতি যেহেতু, সেক্ষেত্রে তো স্যার ওই একাদশ হচ্ছে আমাদের আয়ের ভাব, আর দ্বিতীয় হচ্ছে অর্থ, যেটা আয় করবে সেটাই তো অর্থ আমাদের দ্বিতীয় ভাবে গিয়ে সঞ্চয় হবে স্যার। রাশি বিচার করলে তো বৃহস্পতি আমাদেরকে এখানে কর্মদাতা, বা কারণ কর্ম দিলেই তো সে, যেহেতু ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে, দশমে বা নবম দৃষ্টি হচ্ছে, সবই তো কানেকশন করে ফেলছে দ্বিতীয় রাশিতে বসে বৃহস্পতি। ওই যে নিচে ওনার মহাদশাটা চলছে বৃহস্পতির, 20 বছর থেকে 36 বছর পর্যন্ত মহাদশাটা বৃহস্পতির। মহাদশা যেহেতু বৃহস্পতি, তাহলে তো স্যার বৃহস্পতি কর্মটা দিবে। তাহলে এইবার কিশোরী মোহন বাবু, যদি আপনার ওই দশা আর বৃহস্পতি, রবি, শনি এই 3টার উপরে নজর দিয়ে আপনার জন্য আর 3 মিনিট। স্যার আমার মনে হচ্ছে এখানে যে শিক্ষকতা চাকরি করার মতো যোগ আছে তার রাশি সাপেক্ষে, কারণ একই সাথে বৃহস্পতি এবং রবি দুইটা গ্রহ যা অধ্যাপনাকে সহযোগিতা করে বা অধ্যাপনার মতো কাজকে সহযোগিতা করে, তার সাথে বুধ যেটা কথাবার্তা বলার জন্য বিশেষভাবে সহযোগিতা করে। তো এই গ্রহগুলো এখানে আছে, রাশিতে আছে, এবং বৃহস্পতি এখানে দ্বিতীয় এবং একাদশপতি, যেটা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও
সাপোর্ট করে এবং সপ্তমপতি বুধ সেও আছে। তো আমার মনে হয় এখানে শিক্ষকতা করার মতো সুযোগ তার আছে বা হবে। এই যে বৃহস্পতির দশা যখন চলছে, বৃহস্পতির দশায় চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা বিষয় তো হচ্ছে ওই কন্যা এই মকর লগ্নে বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ, আবার রাহুও কন্যা লগ্নে মারক ফলদাতা। তো এই মারক গ্রহ বৃহস্পতি দ্বিতীয় বসে আছে, কিন্তু এই মারকত্ব দুষ্ট আবার চলে যায়, শনি আর বৃহস্পতির ভাব বিনিময় হয়েছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে মারকত্ব দোষ কমে যায়, মারকত্ব দোষটা কমে যাচ্ছে। শনি বৃহস্পতি, হ্যাঁ। আর রাহু যদিও মারক ফলদাতা, রাহু অষ্টমে বসে আছে রবির ঘরে, রবির দৃষ্টি আছে অষ্টমে, রবির দৃষ্টির কারণে রাহু অষ্টমে বসে দেখে এখানে খুব একটা নেগেটিভিটি দিতে পারছে না, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে, চন্দ্রের দৃষ্টি আছে, এতগুলোর দৃষ্টিতে রাহু কিছুটা দমে যাবে। এখানে রাশি সাপেক্ষে অত্যন্ত পজিটিভ, দশাটা পজিটিভ, দশাটা তো আমরা রাশি থেকেই বাহির করি আর কি। আর এই বৃহস্পতি দ্বিতীয় বসে থেকে যেটা নেগেটিভিটি ভাবছি, সেই নেগেটিভিটিটা তো আবার ওই শনি বৃহস্পতির রাশি বিনিময়ের কারণে সেটা পজিটিভ হয়ে গেল। এবং এটা কিন্তু লগ্নের দ্বিতীয় ভাব, মানে বৃহস্পতি দুইটা রাশির অধিপতি, দুইটা রাশির অধিপতি হইলেও দ্বিতীয় ভাব এবং মানে তৃতীয় ভাবের মধ্যে রাশি বিনিময় হয়েছে। এটা ট্রান্সফারেবল জব তো সে পেতে পারে, তার তৃতীয় ভাব তো মানে বারবার পরিবর্তন হয় এরকম জব বোঝায়, সেটাও তো আবার সরকারি জবকে ইঙ্গিত করছে। লগ্নপতিকে আমরা যখনই টানছি তখনই কিন্তু বৃহস্পতি আসছে কিনা সেটা দেখেন, আর শুক্রও কি শিক্ষকতা দেয় না? এই দুটি প্রশ্ন। তার শুক্র শিক্ষকতা দেয় স্যার। তাহলে আমার লগ্নে যে শুক্র বসে আছে, তাহলে শুক্র যে বসে আছে, শুক্রকে যখনই আমি টানতে যাচ্ছি, বিচার করতে যাচ্ছি, তখন কি বৃহস্পতি আর শনি লগ্নপতি তৃতীয় আর তৃতীয়পতি ধনভাবে, এর কানেকশনটা কি আমাদের দরকার নেই? রাশি বাদ দিলাম, দরকার আছে এখানে। শুক্র কোন নক্ষত্রে বসে আছে এটা একটু যারা কে ব্যয় করছিল চকটা? শুক্রের নক্ষত্রটা কি আছে? সেই শুক্র সপ্তম ভাবে দৃষ্টি দিল, সপ্তমের দশম যদি বিচার করি তাহলে চতুর্থ ভাব, সেখানেও কি কোনো গুরুত্ব নেই? আছে স্যার, শুক্রের কাজটা হবে। শুক্র তো স্যার মকর লগ্নে রাজ্যকারক গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি সে লগ্নে বসে আছে, তো সেটা তো স্যার এক শুক্রই তাকে মানে জীবনের অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে স্যার। না স্যার, শিক্ষকতা দিলে তো স্যার এই আপনার ওই শুক্রের বিষয়গুলি, ওই গান শেখানো, বাদ্য বাজনা শেখানো, বা আঁকা লেখা শেখানো, এগুলি হবে। বা আপনি এর বাইরে হইতে পারে, শুক্র রসায়নের প্রফেসর হইতে পারে। হ্যাঁ, রসায়নের নক্ষত্রে, হ্যাঁ শুক্র রসায়নের প্রফেসর হইতে পারে। নক্ষত্রে আছে উত্তরাষাঢ় নক্ষত্রে, উত্তরাষাঢ় অধিপতি হচ্ছে রবি গ্রহ। শুক্র উত্তরাষাঢ় নক্ষত্র আছে, তাইলে তো তার সরকারি চাকরি হবে। রবির নক্ষত্রে আছে, তাইলে তো স্যার রবিটা কানেক্টেড হয়ে গেল স্যার। শুক্র তো গুরুগিরি দেখায়, তো গুরুগিরি তো শিক্ষকতা তো গুরুগিরি। হ্যাঁ, না রবির নক্ষত্র হওয়ার কারণে সরকারি চাকরির যুগটা তো আরো পজিটিভ হয়ে গেল। হ্যাঁ, আর রাশি বিচারে বৃহস্পতি তো দিচ্ছেই তাকে, দ্বিতীয় ভাবে আছে, কথার দ্বারা প্রভাবিত করে সে অর্থ উপার্জন করবে। কথার দ্বারা প্রভাবিত তো একজন শিক্ষকই ভালো করতে পারে। হ্যাঁ ঠিক। বৃহস্পতি কোন গ্রহের নক্ষত্রে আছে বলতে পারেন? বৃহস্পতি আছে হলো আপনার শতবিশা, রাহু নক্ষত্র। রাহু নক্ষত্রে আছে, রাহুই তো দৃষ্টি দিয়েছে। হ্যাঁ স্যার, রাহু দৃষ্টি, রাহু দৃষ্টিতে তো স্যার রবি রাহু নক্ষত্রে, সে শিক্ষকতা পাবে। রাহুর দৃষ্টি, রাহু যখন কোন নক্ষত্র পায়, মানে
গ্রহ যখন রাহু এবং কেতু নক্ষত্র পায়, সেটাকে মানে ওই গ্রহটি যেভাবে বসে আছে সেই বাপপতিকে প্রাধান্য দিয়ে বিচার করতে হয়। তো আমরা রাহু যেভাবে বসে আছে সেই বাপপতি হচ্ছে রবি, রবিকে যদি প্রাধান্য দিই তাহলে সরকারি চাকরি পাচ্ছে না। রাহু নক্ষত্রে বসে আছে মানে সরকারি চাকরি পাচ্ছে না, এখানে সরকারি চাকরি পাচ্ছে না, এটা ঠিক, এটা টিটুবাবুর কথাটা ঠিক। কিন্তু কথা হচ্ছে শুক্রের পেশায় উনি গেলেও ওনার উপার্জনটা, শুক্রের পেশা এমন হতে পারে কোচিং সেন্টার শুক্রের পেশা, শিক্ষকতা, ওই শিল্প সাহিত্যের শিক্ষক, এটা শুক্রের পেশা। উনি যদি টিভি, রেডিও, ক্যাসেট, ইলেকট্রনিক যাবতীয় দ্রব্যের যদি মেকারও হয়, তাও কিন্তু শনির গৃহগত শুক্র, সে জায়গায় সেগুলোর ইঞ্জিনিয়ার হোক বা সেগুলোর মানে নর্মাল ভাষায় বললে মিস্ত্রি হোক, সেগুলোও কিন্তু শুক্র এবং শনির ঘর গৃহগত। তখন শনি বৃহস্পতি যে ক্ষেত্র বিনিময় করে শনির গৃহেই বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি তার ঘরটিকে ছেড়ে দিয়ে আসছে, মাত্রাটা কমেছে স্যার। হ্যাঁ, শনি বৃহস্পতি ক্ষেত্র বিনিময়ের কারণে তাদের যে পাপের মাত্রাটা কমে গেল, প্রায়শ্চিত্ত করেছে। তাহলে প্রায়শ্চিত্ত করলে বৃহস্পতি যখন সাপোর্ট দেবে, বৃহস্পতি সাপোর্ট দিলে সে কয়টা গ্রহকে, 5টা গ্রহকে সাপোর্ট দিচ্ছে। আবার 5টা গ্রহ না ক্ষেত্র বিনিময়ের জন্য শনিকে যুক্ত করছে 6টা। আবার এদিকে লগ্নে এসে শনির গৃহে শুক্র বসার জন্য 7টা। এইবার যদি সপ্তমের দশম দেখি চতুর্থ, সে চতুর্থ এবং আয়পতি মঙ্গল মানে 8টা। আর রাহুর নক্ষত্রে বসে রাহুর দৃষ্টি দিচ্ছে মানে 9টা। তাহলে আমরা কোন জায়গায় বাদ দিয়ে কি কর্ম নির্ণয় করতে পারছি? এটা হচ্ছে আমি বলার জন্য এতক্ষণ অপেক্ষা করছি। স্যার এই কারণে আপনি আমার মানে সহজ পদ্ধতি হলো যে একটা ল্যান্ডের মধ্যে যে গ্রহটা সবচেয়ে ভালো পজিশনে থাকে ওই গ্রহটার কর্ম তার জীবনে ব্রাইটনেস বেশি আসবে। হ্যাঁ, তাহলে আমি অবস্থানে তো এখানে শুক্র নাকি? হ্যাঁ, আমি কিন্তু স্যার এত বেশি সরকারি চাকরি হবে কিনা রাহুর দৃষ্টিতে সরকারি চাকরি শেষ, এটা প্রথমেই শেষ। এখানে প্রথমে কিন্তু সরকারি চাকরি বাদ দিলাম। এখানে হ্যাঁ, বুধ বৃহস্পতি যেহেতু আছে, রবি আছে, বুধকে সাহায্য করবেই। এখানে রাহু যতই দৃষ্টি দেখ, বুধকে একটু সাহায্য করবি। আর সবচেয়ে ভালো ফল দিতেছে শুক্র। এখানে শর্টকাট কথাই যা কিছু কোন শুক্রেরই কর্ম ছাড়া আমি কর্ম আপনার ও জায়গা থেকে আমরা বের হইনি। আমি বলতে চাচ্ছি যে যখন আমরা এবার প্রশ্ন আসতে পারে, হ্যাঁ শুক্রের রিলেটেড তো অনেক কর্ম আছে, কোন কর্মটা তার স্পেসিফিক ভালো হবে, এই প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, এই প্রশ্ন যদি দেয় তাহলে কি আমরা শুক্র বৃহস্পতির কানেকশন জনিত কর্মটাকে নেব না শুক্র শনির যুক্ত কর্মটাকে নেব? আমি এই ক্ষেত্রে শুক্রর সাথে বুধের কানেক্টেড কর্মটা নিলে স্যার ভালো হবে। দেখেন কি কারণে, বুধকে কিন্তু স্যার বুধ হইল ষষ্ঠপতি আর ভাগ্যবতী, তারপরে বুধ শুভ গ্রহ, ষষ্ঠপতির একটা গুরুত্ব আছে। বুধকে কিন্তু সাহায্য করতেছে কে? রবি করতেছে, বৃহস্পতি করতেছে, কেতু করতেছে, ডিস্টার্ব করতেছে। চন্দ্র তো ডিস্টার্ব করবে না, একটু রাহু একটু ডিস্টার্ব করলেও এতগুলি গ্রহের কানেক্টেড বুধ এখানে ভালো ফল দেবে। শুক্রের কর্মটা শুক্রের সাথে রিলেটেড বুধের কর্ম হবে। আর মানে স্পেসিফিক যদি বের করতে চান স্যার, আমি যদি একটু বাড়াই বলি স্যার, অতি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বলি স্যার, শুক্র তো স্যার রবির নক্ষত্রে পাইছে, আর রবি হচ্ছে অষ্টম ভাবের অধিপতি স্যার। স্যার সে কি মানে ধরেন সরকার বা যেমন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই লেভেলের কর্ম তো স্যার পেতে পারে না স্যার? ওই টিটুবাবুর কথা সঠিক। ষষ্ঠপতিকে কেন টানছি, সেই ষষ্ঠে তো বৃহস্পতি দৃষ্টি দেশে বিদায় ওই বুধ শুভ হয়েছে, না হলে তো বুধ শুভ হতো না। বৃহস্পতি দৃষ্টি দিয়েছে প্লাস বৃহস্পতি কানেক্টেড সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, বৃহস্পতি সঙ্গে যুক্ত হয়ে আছে। তাহলে বুধ হচ্ছে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সভ্যতা। হতে পারে সে শিল্প সাহিত্যের দিকে, হতে পারে গান বাজনার দিকে, হতে পারে তার নাট্যশিল্পের দিকে, হতে পারে তার গবেষণার দিকে, হতে পারে কবিত্ব শক্তির দিকে, হতে পারে সাহিত্য প্রতিভার দিকে, মানে হতে পারে সে ওই ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে, হতে পারে কাপড়ের ব্যবসা, মানে ওই রং টং এইগুলোর দিকে, মানে শুক্রের যত ব্যবসা আছে, জুয়েলারি, সোনা রূপা গহনা, এগুলো তো সবই আছে। তো সেইগুলো হতে পারে, কিন্তু বৃহস্পতি মানে বুধকে নিয়ে দিচ্ছে।
তাহলে বুধ আর বৃহস্পতি যুক্ত হয়ে তার কর্মটা দেবে। এখানে শনির ভূমিকা অপেক্ষা, শনি তো মুখ্য মারক মকর লগ্ন, তো শনি ক্ষেত্র বিনিময়ের জন্য শনি একটু সুযোগটা দিচ্ছে, মানে ছেড়ে দিয়ে দিচ্ছে যে ঠিক আছে তুমি কষ্ট করে আসো, দাপাতি দাপাতি আসো, কিন্তু দেবে বৃহস্পতির বুধের কানেকশনে আর বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তর্দশাতে বা বৃহস্পতির প্রত্যন্ত দশাতে। এবার বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তর উনি পার করে ফেলেছে, তখন হয়নি, তখন উনি শিক্ষকতা করেছে কিনা, কোনো কোচিং টোচিং করেছে কিনা এটা বুঝতে হবে। আর দ্বিতীয় হচ্ছে বৃহস্পতির দশায় বুধের অন্তর্দশা, সরাসরি যখন যাবো সেই বুধের অন্তর্দশা যদি বাকি থেকে থাকে তাহলে ওই সময় কর্মটা হতে পারে, আর না হলেও উনি ওই সময় যুক্ত হবে। তো যুক্ত হয়ে বুধ শুক্র রিলেটেড কর্মের সঙ্গে নিয়ে যাবে বৃহস্পতির কারণে। স্পেসিফিক কর্ম করতে হলে বুধকে রিলেটেড করতে পারে। ভাগ্যে ওনার কি কর্ম আছে, যেহেতু ষষ্ঠ ভাগ্যপতি, তো ষষ্ঠে বৃহস্পতি নিজে দৃষ্টি দিয়েছে আর ষষ্ঠ ভাগ্যপতিকে সে কোলের ভিতর নিয়ে বসে আছে। বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তর্দশা গেছে হচ্ছে ওনার 20 আর 23 বছর বয়সে, 22 বছর 22.5 বছর বয়সে। ওই সময় তো আর উনি এমন কোনো কর্ম কোনো কিছু করেনি, তাহলে ওটা পার হয়ে গেছে। এইবার বৃহস্পতির দশায় বুধের অন্তর্দশা কত বছর পরে হতে পারে আনুমানিক করে? বুধ কি আছে না পার হয়ে গেছে? বৃহস্পতি পার হয়ে গেছে, চলছে স্যার এখন। হ্যাঁ বৃহস্পতি বুধ চলছে, এপ্রিল মাসে চলবে স্যার 12 তারিখ অবধি। এই মাসে 12 তারিখ অবধি চলবে বুধ। তারপর বুধ, ওনার বয়স কত? আমার 26 বছর। মাত্র 26 বছর? হ্যাঁ। তাহলে বৃহস্পতি বুধ চলছে স্যার, এই এপ্রিলে 12 তারিখে স্যার এপ্রিল বুধ ছেড়ে যাবে স্যার, তো বৃহস্পতি কেতু আসবে এখন। বৃহস্পতি বুধ পার হয়ে গেছে, পার হবে স্যার, পার হওয়ার কি এই 12 তারিখ অবধি আছে। আচ্ছা বলেন তাহলে মানববাবু বলেন, আপনি বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তরে কি করতেন? 23 বছর বয়স 22 বছর বয়স পর্যন্ত কি করতেন? পড়াশোনা ছাড়া আর কি করতেন? বৃহস্পতি শুরু হয়েছে 2018 সাল থেকে শুরু হয়েছে স্যার। 18 অব্দি মঙ্গল 22 বছর নিয়ে নিয়েছে না, তারপর রাহুর 18 বছর, মানে 20 বছর পার হওয়ার পরে। 18 সাল থেকে, হ্যাঁ 20 বছর পার হয়। তারপর মানববাবু বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তরে কি করতেন? মানববাবু আসেনি স্যার? স্যার এমনি তো স্যার আমি গ্রামেতে আছি, গ্রামে আর কি স্যার কৃষিকাজের সাথে জড়িত, আর আশপাশ এর পাশাপাশি তো মানে স্যার একটু লেখাপড়ায় আছি। এবার লেখাপড়া শেষ হয়েছে আপনার? না স্যার, এবার স্যার অনার্স ফাইনাল ইয়ার হবে, জুন মাসে পরীক্ষা স্যার এবার। হ্যাঁ, তার মানে বৃহস্পতি দশা বুধের অন্তর আপনার পার হয়ে যাচ্ছে, তারপরে কেতু আসতেছে, সেই বয়স অনুযায়ী যে ওনার কর্ম অ্যাপ্লাই করবে। আপনি কোন সাবজেক্টে পড়েছেন? স্যার বাংলা বিভাগ। বাংলা? জি স্যার। তাহলে বাংলা সাহিত্যে ওনাকে যে নিয়ে গেল, কে নিয়ে গেল? বাংলা সাহিত্য তো নিয়ে গেল চন্দ্র। সাহিত্যে নিয়ে গেল কি? শুক্র নিয়ে গেছে। নিয়ে গেল। শুক্র দেখেনি। তাহলে উনি সরাসরি সাহিত্যে চলে গেছে, সে বাংলা হোক ইংলিশ হোক, মোটামুটি সাহিত্যে এসে চলে গেছে। আমার এখন মনে হয় সম্ভবত আমার ফোন বন্ধ হবে, চার্জ নেই একদম 1%, আমি মনে হয় থাকতে পারবো না। আচ্ছা, চার্জ দিয়ে আবার ঢোকেন। সাহিত্যটা কে দেখে আমি তো ঠিক বলতে পারছি না, সাহিত্যটা কে দেখে? রাষ্ট্রভাষা যেটা চন্দ্র দেখে না? চন্দ্র দেখে, শুক্র দেখে, আবার বুধেও দেখে। না না, রাষ্ট্রভাষা কে দেখে? এইবার সাহিত্য যদি হয়, ভারতের জন্য রাষ্ট্রভাষা কি?
ভারতের জন্য রাষ্ট্রভাষা প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো হিন্দি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ আরে হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি। হ্যাঁ হিন্দি। তাহলে কি Second রাষ্ট্রীয় language ভাষা কি first হিন্দি না? first। আমাদের বাংলাদেশের জন্য বাংলা। তাহলে ওটা হিন্দি সাহিত্যের মধ্যে পড়বে না নাকি বাংলা সাহিত্যের মধ্যে পড়বে? এটা সাহিত্য তো হিন্দি হতে হবে, সাহিত্য তো সাহিত্যই, এবার এটা হিন্দি হোক বাংলা হোক ইংলিশ যা হোক সাহিত্য তো পড়বে। সাহিত্য। তাহলে রাষ্ট্রভাষা এখানে রাষ্ট্রভাষা নিয়ে পড়বে নাকি মানে যে কোনো ভাষার সাহিত্য নিয়ে পড়বে? যদি ব্রিটেনে জন্মগ্রহণ করতো তাহলে তার রাষ্ট্রীয় ভাষা কি হতো? ইংলিশ হতো না? ইংরেজি হতো স্যার। যদি জাপানিজ হতো জাপানিজ ল্যাঙ্গুয়েজ হতো, জি স্যার। হতো না? তো ইনি রাষ্ট্রভাষার দিকে যে গেছে, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষাই বাংলা, উনি বাংলা সাহিত্য নিয়ে পড়েছে, উনি তো ইংলিশ নিয়ে পড়েনি। লগ্নে যেহেতু শুক্র স্যার, লগ্ন তো রাষ্ট্র বোঝায়, রাষ্ট্র নিজের রাষ্ট্র লগ্ন তো স্যার শুক্র নিজের লগ্নে আছে। হ্যাঁ, তাহলে এই এই রাষ্ট্রীয় শুক্র কেন উনাকে ওই সেই এতগুলো ইঞ্জিনিয়ারিং পেশা টেশার দিকে কেন নিল না? এটা কি 6, 8, 12 কারণে নেই নাই স্যার? হ্যাঁ, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্যার। স্যার দুস্থানের গ্রহগুলো স্যার দ্বিতীয় ভাবে বসে আছে স্যার। দ্বিতীয় ভাব থেকে স্যার পারিবারিক অর্থ বিচার করা হয় স্যার। সেই মানে এখন যেটা বলছি স্যার, এটা কিন্তু স্যার কিছুটা চিনে ফেলছি তো স্যার, বিচারটা সঠিক হবে না স্যার। পূর্ব ধারণার ভিত্তিতে বিচার করলে বিচার সঠিক হয় না স্যার। স্যার আমি আমার কর্তৃপক্ষে আরো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেবো। তবে এটা স্যার রুলস একটা পেয়েছিলাম স্যার, যে 6 আর 12 এই তিনটি স্থানের অধিপতি যদি 12 স্থানের সাথে সংযুক্ত হয় তাহলে পরিবার থেকে আর্থিক সাপোর্টটা পায় না। আমি পড়ছিলাম এই রুলসটা যদি কারেক্ট হয় স্যার, তাহলে সেটা পূর্ব ধারণার বাইরে হয়। সেক্ষেত্রে তো 6 আর 12 রাষ্ট্রভাষা ধরেন কোনো গতি হয়নি বিধায় রাষ্ট্রীয় ভাষায় পড়েছে। এটা দেবদাস বাবু বলতে পারবে মনে হয়। রাষ্ট্রীয় ভাষাটা তো স্যার সূত্রের কারণে হয়েছে না, অন্য কোনো ভাষা বা তার শুক্রের সরাসরি শুক্রের দিকে না গিয়ে তার রাষ্ট্রীয় ভাষায় পড়েছে কি শুধুমাত্র এখানে রবি দুর্বল থাকার কারণে? এখানে স্যার মানে বেদান্ত গড়টা তো দ্বিতীয় গড়, হ্যাঁ, চেষ্টা বল আছে, হ্যাঁ চেষ্টা বল আছে, এবং মা সাহায্য করলেও মা তৃতীয় গড়ে বয়ে গেছে, ঠিক আছে। মা সাহায্য করলো একটু এখান থেকে একটু ব্যতিক্রমী লগ্নের সাথে শনি মঙ্গলের যে কানেক্টেডটা একটু ব্যতিক্রমী হবেই, সাহায্য করলো। আর ধনভাবটার জন্যই স্যার, এই যে ধনভাবের অবস্থানের জন্য কিন্তু তার ওই শুক্রের পড়াশোনাটা হলো না, ঠিক আছে। না হলেও যদি পরবর্তী সময়ে এই কারণেই বললাম স্যার আমি, যে সরকারি চাকরি হবে না, পড়াশোনা শেষে যদি স্যার উনি শুক্রের কর্ম রিলেটেড বিজনেসও করে, অবশ্যই তার ওনার লাইফে সাকসেস আসবে। তারপরেও স্যার বলছে পড়াশোনা হচ্ছে না, তার একটা কারণ হইল এই দ্বিতীয় ঘরটা স্যার দেখেন, দ্বিতীয় ঘরটা রাহুর দৃষ্টিতে কিন্তু অনেকগুলি, একে রবি ধ্বংস, মানে রাহুর দৃষ্টিতে রবি প্রথম ধ্বংস, প্রথমই ধ্বংস। যতই এখানে বৃহস্পতি বসে আছে রাহু নক্ষত্রে, সম্পূর্ণটা ক্ষতি করে দিলে এখানে রাহু বেশি ক্ষতি করে দিল। পড়াশোনাটা যে স্যার করছে বাংলা, রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষা, এখানে আমার তো মতে সবচেয়ে বেশি চন্দ্র মানে ওই রবি দুর্বল হওয়ার কারণে কোনো কিছু হয়নি, সর্বশেষ বাংলা। হ্যাঁ, সর্বশেষ বাংলা। কিন্তু উনি যদি লাইফে স্ট্যান্ড করতে চান, কিন্তু আমি স্যার বেসিক পয়েন্টে লড়তেছি না, লাইফে স্ট্যান্ড করতে গেলে ওই কারণেই বললাম যে আগে বিজনেস করবে না সরকারি চাকরি করবে। এই কারণেই প্রথম বললাম যে উনি যদি শুক্রের বিজনেস করেন নিশ্চিত লাইফ ডেভেলপ করতে পারবে। আচ্ছা টিটুদা, ইনি কি জ্যোতিষ হতে পারবে কিনা সেটা বলেন। জ্যোতিষ হতে পারবে কিনা? শুনেন, এখানে জ্যোতিষ হতে পারবেন কিন্তু আলোকিত, আমার মতো আলোকিত হতে পারবেন না। আরে সরি, মানে আমি আর উনি যে জ্যোতিষ, এই জ্যোতিষ আমিও জীবনে জ্যোতিষ হতে পারবো, কিন্তু স্যারের মতো আলোকিত হতে পারবো না, কারণ আমার রবি একদম দুর্বল। স্যার আমি আর একটা প্রশ্ন আনি স্যার, মানে প্রশ্ন না করলে তো স্যার শিখতে পারবো। আমি এই প্রশ্নটা আনছি স্যার, আপনি যেটা প্রশ্ন করলেন স্যার, মানে যে রাষ্ট্রভাষা বাংলায় কেন সে উনি পড়বে, সাহিত্যে পড়বে, অন্য ইতিহাসও করতে পারতো, সেটাও তো এক ধরনের সাহিত্য হইতেছে। সেক্ষেত্রে স্যার
যদি আমরা প্রশাসনিক বিভাগ তো স্যার ষষ্ঠ ভাব থেকে বিচার করি। তো সেটা ষষ্ঠপতি আর নবম হচ্ছে বাক্য। তো ষষ্ঠপতি নবমপতি সে রবি, বুধ, চন্দ্র সাহিত্যের মূল কারক গ্রহ চন্দ্রের সাথে গিয়ে যুক্ত হয়েছে। এই কারণে কি স্যার উনি বাংলা ভাষাটা বাচ্চা পাইলো স্যার? ইনার হচ্ছে কোন গ্রহ সাপোর্ট করেনি বিধায় উনি ওই সর্বশেষ ওই যেটা পাইছে সেটা করতেছে। কিন্তু উনার যদি ছোটবেলা থেকে ডিসিশন দেওয়া হতো, উনাকে যদি সেইভাবে মানে গ্রহ সাপোর্ট নেই বিধায় তাই পারিপার্শ্বিক সাপোর্ট পাইনি, পারিপার্শ্বিক সাপোর্ট পাইনি কোনো কিছু। ধনভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, মানে প্রাথমিক কিন্তু শিক্ষার দিনে একটা জটিল শখ। কথা হচ্ছে যে এত জটিল শখ যে দেখেন 9টা গ্রহের কাউকে বাদ দিয়ে কর্ম নির্ণয় করতে পারছেন না। আর ইনার কর্ম অত সহজে হবে না। সর্বশেষ উনি ওই ধরেন ওই যেমন বললাম এইরকম কিছু নিযুক্ত হবে। আর জ্যোতিষটা কোন দিকে হবে? লগ্নপতি ধনপতি সে তৃতীয় ভাবে বসে আছে। ধরেন হ্যাঁ তাকে সাহসী পদক্ষেপও নেওয়া হবে। স্যার ধনভাবে কেতু ভালো বলবে না, ধনভাবে কেতু ভালো দেবে না স্যার, একটা যে বলা হচ্ছে না ধনভাবে কেতু ভালো ফল দেবে না স্যার, এটা কি বললে হবে? ধনভাবে কেতু ভালো ফল দেবে না, একটু ভালো ফল দেবে না? হ্যাঁ ধনভাবস্থ কেতু ফল দেবে। আর হচ্ছে সাহসী পদক্ষেপ এখানে মঙ্গল নেওয়া হবে। তাহলে কেতু বাদ দিচ্ছেন কেন? কেতু তো করাবে, করাতে পারবে না? বিদ্যা তো কেতুই করাবে। তাহলে ধনভাবে কেতু কে এত কিছু দেবে না? কেতু যখন যুক্ত হয়েছে ওই কেতুই তখন করাবে। তাহলে উনি যদি শিখতে আসছে কেন? তাহলে যদি কেতুই না করাবে তাহলে আসছে কেন তাহলে শিখতে? কেতু করছে এবং ওনাকে বড় বড় প্ল্যানও করাচ্ছে। আমার মনে হয় আচ্ছা এই জায়গা থেকে আমরা আবার এই জায়গায় আমরা আরেকটু পরে এই প্ল্যানেটটায় তো ছড়ানো ছিটানো আছে, এটা আরো একটু রহস্য আছে, এটা আলোচনা করে যাই। তারপর দেখেন ওখানে কেতু আর শনি কিভাবে দিয়েছে। কিন্তু কেতু শনি দেওয়ার জন্য কিন্তু ওখানে বৃহস্পতি একমাত্র কেতু শনিকে দিতে কেতু শনি দেওয়ার জন্য মানে কেতু আর শনিকে দেবে সেটা কিন্তু সহযোগিতা করেছে। 6-8-12 কানেকশনটা যে কি বলেছেন এটা নোটটা নিতে আসলাম। আমি আরেকটা করব স্যার। শনি মঙ্গল যদি এক করতে থাকে স্যার মানে জাতীয় যে ইয়ার কি গ্রহের অবস্থার ভিত্তিতে যে আমরা আমাদের পেয়ে থাকি, শনি মঙ্গল একসাথে থাকলে ভারী ইঞ্জিনিয়ারিং এ জাতকের প্রবৃত্তি হয়। থার্ড হাউসে আছে ইচ্ছা এবং বৃহস্পতি স্যার শনির সাথে ক্ষেত্র বিনিময় করে অভিযুক্ত, তারপরে কেতুযুক্ত এবং বুধযুক্ত হওয়ার কারণে সে তো গণিতের দিক দিয়ে ভালো হওয়ার কথা। তো সেক্ষেত্রে ওনার ইঞ্জিনিয়ারিংটা হলো না এবং এই সাহিত্যটাই পেল কেন? ইঞ্জিনিয়ারিংটা হলো না, প্রশ্নটা শেষ করেনি। ইঞ্জিনিয়ারিংটা কেন হলো না আর সাহিত্যটাই কেন হলো, এটা আমরা কি করে বুঝবো যদি স্যার এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছে? হ্যাঁ এবার বলুন। হলো হচ্ছে লগ্ন সাপেক্ষে শনিটা পাপ থাকার কারণে যোগকারক গ্রহ যেহেতু লগ্নপতি এবং ধনপতি, সে ঘোর মারক থাকার কারণে তার ওই যোগের দিকে যায়নি, সরাসরি গবেষণার দিকে যায়নি, বক্রপথে গবেষণার দিকে গিয়েছে। জ্যোতিষী পেল স্যার, বক্রপথে জ্যোতিষী গেছে। উনি কিন্তু ভালো লেখক, পবিত্র শক্তি, বিশুদ্ধ লেখক। ওই যে শক্তিটা ওই ধনবাবস্থ কেতু দিচ্ছে। আর কেতু দিচ্ছে কেন? কেতু কেন দিচ্ছে? কেতু পজিটিভ স্যার এখানে স্যার, বৃহস্পতি রবি যুক্ত কেতু, বুধ যুক্ত কেতু, পুরো পজিটিভ স্যার কেতু এখানে এই যে কেন দিচ্ছে? তো কেতুর সাথে যারা আছে সবাই তো করবে। আসি আমরা এইটাই, তারপরে আবার দেখে নেন এইটা আলোচনা করতে করতে ওইটার ভিতর চলে যাবেন। দেখেন করেন এবার একটু এইটা। টিটু বাবু ইনাকে কে কর্ম দেবে? স্যার ওইটার মধ্যে আমার তো ওইটার মধ্যে আরো জয়ন্ত স্যারের প্রশ্নটা কিন্তু একটু গিয়ে রয়েছে। জয়ন্ত স্যার যে প্রশ্ন করছে যে জয়ন্ত স্যার প্রশ্নটা জানি কিটা বলছিলেন প্রশ্নটা? শনি এবং মঙ্গল যদি একত্রে থাকে তাহলে মানে ভারী শিল্পের যে ইঞ্জিনিয়ারিংটা আছে ওই ইঞ্জিনিয়ারিং এ তার লেখাপড়া হয়। মানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেটা আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মানে এগুলোতে তার পড়ার কথা, তো সে তো পড়ে নাই। শনি মঙ্গল এক লোকে থাকলে আবার ভালো পুলিশ বিষয়টাও পাওয়া যায়।
শনি মঙ্গল এক লগে ভালো পুলিশ অফিসার হওয়া যায় যদি রবির পাওয়ারটা ঠিক থাকতো। এখানে ওই রাহুর দৃষ্টিতে রবির ধ্বংস করাতে সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। আর এই ওই আসলে মানে বুধের যে বিষয়টা পড়াশোনাটা হয়নি, এটার মূল কারণ যে ব্যাখ্যাটা স্যার এটা একটু আমরা বলে দেন যে এখানে কি কারণে স্যার পড়াশোনাটা হইল না। ইভেন কি এখানে যদি বলতে হয় তাহলে দেখা যাচ্ছে উনি বাংলা সাহিত্যে পড়তেছে, রাষ্ট্রীয় সাহিত্যে পড়তেছে, রবির কারণে ওই রবি বুধের যে বুধাদিত্য যোগ ওটা শেষ করে দিয়েছে। বৃহস্পতির জন্য ওনার জ্ঞান গরিমাটা এখনো ধরে রাখার চেষ্টা করেছে। ধরেন ওনার সেই মাথায় যেতেও বাধার সৃষ্টি করবে এখানে রবি। উনি তাকে যতটুকু লেগে থাকতে দিচ্ছে ততটুকু লেগে থাকতে সে পারতেছে না বা পারবে না রবির কারণে। আর ওই রবির কারণে তার যাবতীয় পারিপার্শ্বিক সব দিকে সে উঠেছে, যার জন্য এই মাথায় ওই জ্যোতিষও চেপেছে বা ধরেন তার ওই বহুদিকে ছড়িয়ে গেছে। এই ছড়িয়ে যাওয়ার কারণে তার স্থির লক্ষ্যের দিকে সে আগাতে পারছে না, কিন্তু তার প্রতিভাটা দিয়েছে ওই ধনভাবস্থ কেতু বৃহস্পতি যুক্ত থাকার কারণে। আচ্ছা স্যার, যদি আরেকভাবে বলি স্যার, তার ভাগ্যবতী রাহুর দ্বারা আক্রান্ত হওয়ার কারণে, হ্যাঁ ভাগ্যবতী যদি বলেন ভাগ্যের যদি সাপোর্ট না পায়, প্রথমে যদি বলি তার ভাগ্যের সাপোর্ট পাচ্ছে না, রাহু দ্বারা যখন আক্রান্ত হয়েছে তখন ওই রবির কারণেই কিন্তু তার বুধাদিত্য যোগটা তো নেই নেই। হ্যাঁ বুধাদিত্য শেষ। হ্যাঁ তার মানে মূল দোষী এখানে রবি। বাপের এজেন্ট হিসেবে কাজ করে, রাহু কিন্তু তো বাপের এজেন্ট হিসেবে কাজ করে। আপনি দেখুন স্যার বারবার কিন্তু রাহু তো বাপ এজেন্ট হিসেবে কাজ করে। আগে বাপপতিকে দেখতো দৃষ্টি দিয়ে, এখানে বৃহস্পতি বসে আছে আর রাহু, ওখানে বুধ রবি বৃহস্পতি সব লোকের রাহুকে মেরে দেবে নাকি? এখানে বৃহস্পতিকে রাহু দৃষ্টি দিয়ে কি করবো? অষ্টম ভাবে বসে দেখে সে দৃষ্টি দিয়ে রবিটা শুধু ওই ঘর থেকে সরায় দিয়ে যদি সরায় দিতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে এই বাকি যোগগুলোতে ঠিকই ওনাকে ওই বুধের জায়গায় তখন নিয়ে যেত। আসলে এখানে সব থেকে যেটা এফেক্ট করতেছে সেটা হচ্ছে শনি। সব থেকে যেটা এফেক্ট এই ছকে, এই শনির যে দৃষ্টিটা আছে দেখেন, তৃতীয় দৃষ্টি পঞ্চম ভাবে আছে, আর সপ্তম দৃষ্টি নবম ভাবে আছে। হ্যাঁ সপ্তম দৃষ্টি আবার বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি আছে। এই জন্য ওনার বিভিন্ন সমস্যা, যেমন তৃতীয় শনি, যেমন ওনার যদি মানে বাড়িতে বা পড়াশোনার ক্ষেত্রে প্রথমত বাধা একটা সৃষ্টি করবেই। হ্যাঁ উচ্চশিক্ষা ক্ষেত্রে তৃতীয় যেহেতু শনি আছে, যার জন্য ওনার মানে ফ্যামিলির ব্যাপারটাও একটু মানে ভাই বোনের ব্যাপারগুলো একটু মনোমালিন্য বা একটু সমস্যা হবে। নবম ভাবে দৃষ্টি আছে, ভাগ্যের জায়গাটায় তাকে ডিস্টার্ব করবে, ভাগ্য তাকে সাপোর্ট করবে না, ঠিক আছে। আর বৃহস্পতি, আর এখানে বৃহস্পতিটা মানে ধনভাবটাকে ডিস্টার্ব করছে। রবি কিছু করছে কিনা সেটা একটু বলে দেন। রবি তো এখানে অ্যাকচুয়ালি তো লগ্ন সাপেক্ষে রবি তো এমনি মারক, ঠিক আছে, মারক। সেখানে রাহু বসে আছে রবির ঘরে, আর দ্বিতীয় হচ্ছে রবি হ্যাঁ শনির ঘরে। সেখানে রবি মানে সাপোর্ট দিতে পারবে না আর কি ওনাকে। ওনার যে মানে না দিতে পারার কারণে ওখানে বুধকেও তো সে মানে বুধের ঘরে দৃষ্টি দিয়ে বুধকে বৃহস্পতির সাথে নিয়ে বসেও তো রবির কারণে পারছে না। হ্যাঁ আমরা প্রথমে আলাদা আলাদা করলাম আর কি। প্রত্যেকটা গ্রহের তো নিজস্ব কারকতা আছে, তো প্রত্যেকটা নিজস্ব কারকতা প্রথমে আমরা ধরবো, তারপর তার উপস্থিতি অনুযায়ী ফলটা একটু কম হবে, এটাই স্যার। প্রত্যেকটা গ্রহের তো নিজস্ব বলবত্তা আছে। যেহেতু বুধ যেখানে যেহেতু রাহু শনির ঘরে বৃহস্পতির সঙ্গে আছে, যুক্ত আছে, রাহু দৃষ্ট আছে, সেক্ষেত্রে বুদ্ধির জায়গাটা স্যার মানে একটু তো প্রবলেম দিবেই স্যার। এখানে আরেকটা সমস্যা কিন্তু আমার কাছে প্রশ্ন রয়ে গেল, কারণ জয়েন্দ্র স্যার আসুন দেখ হইল রাহুল দৃষ্টিটা বিষয়টা ব্যাট না, অতগুলি দৃষ্টিতে রাহুল ইয়াটা একটু কমে গেল। ওনাকে প্রচুর পরিশ্রম করতে হবে স্যার। রাহুল কার একমাত্র দৃষ্টিকারী রবির ধ্বংস, এই যে সুবিধা আর জয়েন্দ্রের মধ্যে আমার যে পার্থক্যটা একটু বুঝে দেন।
বলুন টিরুদা, কি বলেন যেন? উনি তো ভালো কথা বলেছেন, শোনেন আবার। না বুঝতে পারলাম, আমার বুঝতে পারলাম না। সাউন্ড খারাপ করতেছে কেন? হ্যাঁ ট্রুদা বলো না, শুনি না। ট্রুথা যেটা বলছেন এখানে হচ্ছে, আমি যেটা বিচার করি সেটা হচ্ছে থিওরি আছে আপনার, যে রাহু এবং কেতু হচ্ছে তার নিজস্ব কোনো বাপ নেই, তারা বাপের এজেন্ট হিসেবে গেছে। যে ভাবে বসে আছে সেই বাপপতির কারকতা, বাপপতির অবস্থান অনুযায়ী তারা মানে তাদের যে নেগেটিভ ফলটা আছে সেই ফলটাতে। তো অষ্টম ভাবে সে বসে আছে, অষ্টম ভাবে বসে থেকে দ্বিতীয় রবি চলে গেছে দ্বিতীয় হচ্ছে জনের জায়গা। তো অষ্টমে বসে রবির উপরে রাহু যে দৃষ্টি দিচ্ছে, ধন উপার্জনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা তীব্র হইতে পারে। অষ্টম ভাব অশুভ ভাব, গুপ্ত ভাব, সেটা আলোচনা না করাটাই ভালো। ধন উপার্জনের ক্ষেত্রে মানে অনেক গোপনীয়তা রাহু তাকে সেই দিকে নিয়ে যেতে পারে, অনেক চিন্তা ভাবনা নেগেটিভিটি থাকতে পারে। অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে দুস্থান ভাব। তো উনি কিন্তু বলেছেন যে উনি হচ্ছে কি বলে রাজমিস্ত্রির কাজও করেছেন, উনি কৃষি কাজও করেছেন। তো এগুলো তো আসলে দুস্থানের কাজই বলা হয়, মানে অর্থ উপার্জনটা দুস্থান থেকে আসবে। তো এটা তো উনি বলেছেন, মানে এটা জানি। তো আমি যেটা বলছি যে ওই অষ্টম ভাব, ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব দুস্থান ভাব, আর রাহু এখানে বসে থেকে ভাবের এজেন্ট হিসেবে কাজ করে। তো রবি যেহেতু দ্বিতীয় গিয়ে এখানে বৃহস্পতি যুক্ত হয়েছে, রবি দ্বিতীয় গিয়ে তার অষ্টম ভাবের যে পাপ বুধ, সেটা কিন্তু বৃহস্পতি মানে অবস্থানের কারণে কিছুটা কমে গেছে। আমি বলছি সেটা যেহেতু রবি কিছুটা এখানে শান্ত হয়ে গেছে, তার অষ্টম পতিত্ব দোষ শান্ত হয়ে গেছে কিছুটা, সেহেতু আপনার ওই রাহু দৃষ্টি দেওয়ার পরেও মানে তার সে রিকভারি করতে পারে, মানে এতটা তাকে ইয়ে করতে পারে। ঠিক আছে, রবির কারকতা কি হয়, সরকারি চাকরি সে পাবে না। ঠিক আছে, অষ্টমের এমনিতে দ্বিতীয় বছর কারণে সরকারি চাকরি পাবে না। আবার যশ সম্মানের কারক, যশ সম্মান খুব একটা পাবেন না। আবার হচ্ছে রবি হচ্ছে কি আপনার আত্মশক্তির কারক, তো আত্মশক্তি তার কম হবে। রাহুর দৃষ্টিতে এগুলো তো করবে, কিন্তু রবিটা যে ভাবে বসে আছে সে ভাব হচ্ছে ধনভাব। এই ধনের জায়গায় কিন্তু ওই যে দ্বিতীয় কিন্তু শুভ ফলদাতা ধনের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ বৃহস্পতি এখানে বসে আছে, জলকারক চন্দ্র এখানে বসে আছে। কাজে কোনো না কোনো ভাবে একটা সময় সে ধন পাবে, এটাই আমার মত আছে। সেটা পাবে, সেটা 36 বছরের পরে, ওই বৃহস্পতি দশাকালে সে পাবে না। হ্যাঁ এটাই, বৃহস্পতি দশাকালে সে পাবে, পরেই পাবে। বুধাদিত্যটা কিভাবে নষ্ট হলো, মূল কারণ তো এটাই না। বুধাদিত্য যুগ তো এমনিতেই মানে আপনার এই কুম্ভ রাশিতে তো বুধাদিত্য যুগের সেই দাতা ভাই, ওটা নেই। বুধাদিত্য যুগ মূলত আসলে মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি আর কন্যা রাশি। আর এখানে পঞ্চগ্রহ যুগ, এখানে বুধাদিত্য যুগের হ্যাঁ কিছুটা অহংকার থাকতে পারে। যেহেতু কবি সাহিত্যিক আছে, একটা পর্যায়ে ওনার মধ্যে অহংবোধ আইতে পারে। বুধাদিত্য যুগ তো শুধুমাত্র জ্ঞান বাড়ায় না, প্রচন্ড জ্ঞান যখন হয় মানুষ তো মানে অহংকারী হয়, তাই না? আমি একটা কথাই শেষ করে দিতে চাই, সেটি হচ্ছে ষষ্ঠপতি ধনভাবে বৃহস্পতি যুক্ত হয়ে সে দোষ করেনি। অষ্টমপতি যখনই গেছে তখন এই ঘরটাকে দোষী করে ফেলেছে। আমার বক্তব্য স্যার এটাই, একমাত্র রাহুর দৃষ্টির কারণে, রাহুর দৃষ্টির কারণে অষ্টমপতি রবি গিয়ে, আর রবির মতো গ্রহ সে গিয়ে তার সমস্ত ভাবের দোষটা নষ্ট করেছে, যা বৃহস্পতির মতো গ্রহ ঠেকাতে পারেনি। এমনকি এইভাবে ধনভাবস্থ কেতু শুভ ফলদাতা, 10-11 কেতু ও শুভ ফলদাতা, সেটিও বাস্তবায়ন হতে কষ্ট হবে। হ্যাঁ রবি কারণে, একমাত্র রবির কারণে, আর ওখানে কোনো কারণ নেই। রবি যদি ওখানে না থাকতো হতো না, কারণ রাহুর পরে তো বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে, চন্দ্রও দৃষ্টি দিয়েছে, বুধও দৃষ্টি দিয়েছে, কিন্তু রবি যদি একমাত্র না থাকতো তাহলে রাহু অত ক্ষিপ্ত হয়ে দৃষ্টিটা দিত না। ঠিক স্যার, এবার পারফেক্ট বুঝে নিন। রাহু যদি রবি না থাকলে রাহু এত রাগ হতো না, এটা ঠিক আছে। এইটা হচ্ছে মূল কথা। তো ওই যখন কোনো গতি হবে না তখন দেখা যাচ্ছে উনি অবশেষে আজকে লিখে রাখতে পারেন
দেখা গেল ওই কোচিং সেন্টারে শিক্ষকতা সাইড পেশা হিসাবে ধরেন এই জ্যোতিষকে সরাসরি জ্যোতিষকে 1 নাম্বার পেশা হিসাবে সে নিতে পারবে না, বা দেখা গেল অবশেষে ওই বয়সের শেষের দিকে যেহেতু বাংলা সাহিত্যে পড়াশোনা করেছে, হয়তো দেখা গেল বৃহস্পতির কানেকশন রয়েছে, ধর্মীয় শিক্ষক টিক্ষক এগুলোও হয়ে বসতে পারে, একটু কাব্যতীত করে এদিকে যেতে পারে। তবে স্যার আমি আরেকটা কথা বলতে পারি, তবে গান বাজনা ওনাকে দিয়ে হবে না। ধরেন কবিতা লিখেছে, কবিতা লিখে এখন আর কবিদের ইনি কোন নেশা ঠেশায় কি যুক্ত হতে পারেন স্যার? নেশা ওনার জ্ঞানের নেশা, বহু রকম জ্ঞানের নেশা হবে, এমনি নেশায় যাবে না। মানে টাকা ইনকামের জন্য আর কি কোন ধর্মীয় মানে যে কোনো আর কি যাবে না। অস্তা চলে, রবি অস্তা চলে গেছে। স্যার আরেকটা মঙ্গল তাকে সাহস দিতে পারছে না, সে সাহস করে খেতে পারবে না, সাহস করে বৃদ্ধি পারবে না, মনে হবে যে মাথা উপরে যায় কিনা। সাহস করবে অনেক, কিন্তু হয়ে উঠতে পারবে না, সাহস পাবে না, সে চরিত্রভ্রষ্ট সে হবে না, প্রচুর পরিশ্রম করতে হবে। কারণ দেখেন চতুর্থপতি সে পাপযুক্ত হয়ে বসে আছে, দেখেন সপ্তমপতি সে দেখেন সর্বনাশ হয়ে গেছে, চন্দ্রের কথা তোলারই সুযোগ নেই এই প্ল্যানেটে। 2 ডিগ্রিতে আছে, এমনিতেও তো অবস্থা শেষ হয়ে গেছে। মানে এর কাউকে বলার, মানে তাকে যে ইন্ধন দেবে, ইন্ধন দেওয়ার মতো কেউ নেই। তা নাহলে আমি 21শে ফেব্রুয়ারি ইন্ধন দিয়েছি যে আপনি 216টা কবিতা আমার কাছে পাঠান, আমি একটি কবিতার বই বানাই দিই। আরে আমি বানানো মানে ওই কবিতার বই আমি বানালে ধরেন 100 কপি এমনি বিক্রি হওয়ার কথা, বা বিক্রি না হোক মানুষের হাতে পৌঁছানোর কথা। উনি তো ইচ্ছা করে 100 কপি দেওয়ার জায়গাও পাবে না, যা আমি দিয়ে দিতে পারবো। তাহলে খরচ দেবো, আমি সব করবো, আমি সে একটু প্রুফ দেখে দেবে, সে কিন্তু এখনো ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এই তো এপ্রিল, এখনো তো দিতে পারিনি। তবুও স্যার বলতে পারি, আমরা একটা বলতে পারি না উনি স্বচ্ছ মানুষ হবে, নিট এন্ড ক্লিন মানুষ হবে, ওনার অহংকার কম থাকবে, এই কথা স্যার বলতে পারি না। উনি স্বচ্ছ নিট এন্ড ক্লিন মানুষ হবেন,